দেখো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে সেই রেসপেক্টে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের 4th লেকচার, তাই তো? একদিন ইন্ট্রোডাকশন দিয়েছি, হ্যাঁ 4 নম্বর লেকচার। তাহলে সেম 3, কোয়ান্টাম মেকানিক্স, লেকচার 3। হ্যাঁ, আচ্ছা, তারিখটা একটু বলে নিই। দেখো, মানে আমাদের আসলে ওই টাইমটা বেশ শর্ট, মানে কোয়ান্টাম মেকানিক্সে টোটাল সিলেবাসের রেসপেক্টে টাইমটা খুবই শর্ট বলে আমরা অনেক সময় ব্ল্যাক বডি রেডিয়েশন এই রিলেটেড দুটো ক্লাসে শেষ না করে 3টে 4টে ক্লাস পর্যন্তও দিয়েছি আর কি। সেখানে আরও অনেক সিরিয়াস সিরিয়াস ব্যাপার আছে যেগুলো হয়তো করার দরকার পড়ে, কিন্তু ঠিক আছে, একটা ওভারঅল জিনিস তুমি বুঝতে পেরেছো এবং তার বেসিকে দেখবে তোমার মানে মূল ফিলোজফিটাও বুঝতে পারা যাচ্ছে। আর তার বেসিকে যে সমস্ত প্রশ্ন টশ্ন থাকবে সেই প্রশ্নগুলো উত্তর দিতে তোমার কোনো অসুবিধা থাকবে না। এবার আমি আজকে জাস্ট কিছু জিনিস তোমাদের বলবো, মানে আজকে শেষে আমি ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত কয়েকটা প্রবলেমস তোমাকে দেবো, সেটা আজকে সময় থাকলে তো দেবো, না হলে যেটা হতে পারে আমি তোমাকে কোশ্চেনগুলো লিখে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, যে প্রবলেমগুলোর উত্তর করতে গেলে তোমাকে রীতিমতো ভাবতে হবে, মানে যে প্রবলেমগুলো সদুত্তর আমরা হয়তো দিইনি। হ্যাঁ, আমি মূল ফিলোজফিটা যেটা ইম্পর্টেন্ট দিয়েছি, কিন্তু দেখো হয়তো ব্ল্যাক বডি এনআইকে ডিস্ট্রিবিউশন, তার যে ফর্মুলা মানে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা আমাদের এসএন বোস এবং আইনস্টাইন, তারা একটা বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স থেকে একরকমভাবে ডিরাইভ করেছিলেন, সেটা আমরা তোমাদের জাস্ট করতে দিতে পারি, যেটা ভীষণ কঠিন একটা ব্যাপার। আর একটা জিনিস তোমরা দেখেছিলে যে আমরা যখন ভিন্স ডিসপ্লেসমেন্ট লটাকে পড়েছিলাম, তখন ইউজুয়াল প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে এই যে প্ল্যাঙ্কস ডিস্ট্রিবিউশন ফর্মুলা সেইটাকে লং শর্ট ওয়েভলেন্থে অ্যাপ্রক্সিমেট করে ফেলতে হয়, করে তারপরে ডি রো ল্যামডা বাই ডি ল্যামডা এইটা ডেরিভেটিভ করতে হয়, করে জিরো করে তোমার ল্যামডা ম্যাক্সটাকে বের করতে হয়। এবারে তা যদি না করতে তুমি, তাহলে তোমার কি করতে হতো না, একটা ট্রান্সিডেন্টাল ইকুয়েশন তুমি পেতে। এই ট্রান্সিডেন্টাল ইকুয়েশনকে তুমি কেমন করে সলভ করছো সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। আচ্ছা, যে প্রবলেমটা তোমাদের দেওয়া হয়েছে যে স্টিফেন বোলম্যান 1884 সালে ফ্রম থার্মোডাইনামিক্স কনসিডারেশন সকাল স্টিফেন লটাকে ডিরাইভ করেছিলেন, কেমনভাবে ডিরাইভ করেছিলেন সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, সেটা হচ্ছে যে এই যে নাম্বার অফ অসিলেটরস পার ইউনিট ভলিউম, হ্যাঁ, সেটা 8π² ডি নিউ যেটা হচ্ছিল, সেইটা কেমন করে ডিরাইভ করবে, সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। তাহলে এই ধরনের বেশ কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো জাস্ট লেন্দি ডেরিভেশন আছে আর কি, সেইগুলো আমি প্রবলেম হিসেবে দেবো। হ্যাঁ, এগুলো নিজেরা একটু চেষ্টা করবে, তারপরে আমরা তার উত্তরটা হচ্ছে দু একদিন পরে আমরা দিয়ে দেবো। তাহলে আমরা ওই জন্য ওইটা নিয়ে আলোচনাটাকে করছি না, কারণ ওই আলোচনাগুলো করতে গেলে আজকে পুরো ক্লাসটাই হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে করতে শেষ হয়ে যাবে। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট যেটা আজকে নতুন একটা জিনিস পড়া, সেটা হচ্ছে হিস্টোরিক্যালি তার পরের পার্টটাকে দেখা। মানে পরের পার্টটাকে দেখা মানে হচ্ছে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তার যে ডিসকাশনস, তারপরেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট, এবং আজকে আমরা সেটা নিয়ে জাস্ট আলোচনা করব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আজকে টোটাল আলোচনাটা আমাদের চলবে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা, তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এই জিনিসটা অ্যাকচুয়ালি কি? দেখো, এক কথায় যদি তুমি উত্তর দাও সেটা হচ্ছে এই যে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস when a light of suitable frequency is incident on it, সেটাই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এক কথায় কি না, তোমার ইনস্ট্যান্টেনিয়াস মানে তৎক্ষণাৎ একদম লাইট পড়ার সঙ্গে সঙ্গেই ফোটন বেরিয়ে, মানে লাইট ধরার সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস এমিশন অফ ইলেকট্রন from a clean metallic surface when light of
suitable frequency is incident on it. Instantaneous emission of electron from a clean metallic surface when light of suitable frequency is incident on it. সেটাই হচ্ছে তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে এই ফটো মানে লাইট, লাইট দিয়ে ইলেকট্রন বেরোচ্ছে, কিন্তু এই ইলেকট্রনগুলো সেইটাকে যদি তুমি ঠিক করে চ্যানেলাইজ করো, হ্যাঁ, তাহলে তুমি জানো যে ইলেকট্রন সে বেসিক্যালি চার্জ পার্টিকেল, এবং ইলেকট্রনের ফ্লো সেটা তোমার বেসিক্যালি কারেন্ট ফ্লোয়ের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তারপর তুমি লাইট দিচ্ছ, লাইট দেওয়ার জন্য তুমি আলটিমেটলি এটা পাচ্ছ, কারেন্ট পাচ্ছ। সেখানে এই এফেক্টগুলোকে বলা হবে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ঠিক আছে? আচ্ছা, এবারে এই ফটো ইলেকট্রিক এফেক্ট সেইটা যে তার যদি হিস্ট্রিটা তুমি দেখো, যে এক্সপেরিমেন্টালি ফটো ইলেকট্রিক এফেক্ট সেই নিয়ে যে সমস্ত অবজারভেশনসগুলো, সেইগুলো মোটামুটি 19th সেঞ্চুরি শুরুর দিকেই তোমার হয়ে গিয়েছিল। 1880-90 এই সময়ের জুড়েই কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট এইটা মানে তার এক্সপেরিমেন্টাল যে ফিচার্সগুলো সেইগুলোকে জাস্ট বোঝা হয়ে গিয়েছিল। কিন্তু সেটাকে যখন থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে মানে লোকে ক্লাসিক্যাল থিওরি দিয়ে এটাকে এক্সপ্লেন করার চেষ্টা করছিলেন যে ফটো ইলেকট্রিক এফেক্ট অনেকগুলো, অন্তত 8টা ইম্পর্টেন্ট ফিচার্সের কথা বলবো, তার অনেকগুলি হয়তো ক্লাসিক্যালি এক্সপ্লেন করা সম্ভব হয় বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা সম্ভব হয়, কিন্তু কিছু পার্ট আছে, মানে অন্তত পক্ষে 3টে ফেনোমেনার কথা বলবো, যে 3টে ক্যারেক্টারিস্টিক ফিচার্সের কথা বলবো, যে 3টে ফিচার্স কিন্তু তোমার সকল ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাচ্ছে না। এবং এই 3টে ফিচার এবং তার সঙ্গে সঙ্গে বাকি ফিচার্সগুলোকে এক্সপ্লেন করার জন্য 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি এটাকে প্রথম এক্সপ্লেন করেন। সেখানে ফটো ইলেকট্রিক এফেক্টের সাথে অ্যালবার্ট আইনস্টাইনের নামটা জড়িয়ে গেছে, এবং 1921 সালে আইনস্টাইন যে জীবনে একবারই নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য। ঠিক আছে? সেটা মাথায় রাখতে হবে। মানে আইনস্টাইনের হয়তো তুমি বলতে পারো যে যে সমস্ত রেভলিউশনারি ডিসকভারিগুলো, তাতে ফটো ইলেকট্রিক এফেক্ট যেমন আছে, তার মতো করে থিওরি অফ রিলেটিভিটি আছে, তোমার ব্রাউনিয়ান মোশন আছে, নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আছে, আরও অনেক কিছু তার কন্ট্রিবিউশন। কিন্তু নোবেল পেয়েছিলেন কিন্তু এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য বা ইন আদার ওয়ে কোয়ান্টাম মেকানিক্সের ডেভেলপমেন্টের জন্য। তাহলে এই পুরো জিনিসটাই আমাদের জাস্ট একটু আজকে আলোচনা করে দেখতে হবে। আচ্ছা, তাহলে প্রথম আমরা যে জিনিসগুলো দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে, তুমি যদি একটুখানি এক্সপেরিমেন্টাল জায়গাটা দেখো। আমরা দেখো এই যে ফেনোমেননগুলো পড়বো না, পড়ার ফিলোজফি বা লজিকটা থাকবে এরকম যে জিনিসগুলো গাইডেড হচ্ছে কোনো একটা এক্সপেরিমেন্ট থেকে। ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে যখন কথাবার্তা বলা হলো, একটা সিরিজ অফ এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এক্সপেরিমেন্ট করে কিছু ইম্পর্টেন্ট ফিচার্স দেখতে পাওয়া যাচ্ছে বা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স তোমার কাছে চোখের সামনে চলে আসছে, এবার ওইটাকে এক্সপ্লেন করতে হবে। এটা হচ্ছে মোদ্দা কথা। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট তার যে এক্সপেরিমেন্টগুলো হয়েছিল, তার যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা, সেই জায়গাটা আমাদের প্রথমে একটু আলোচনা করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা আইনস্টাইনের যে থিওরি সেটা আসবে এবং আইনস্টাইন কেমন করে ওটাকে এক্সপ্লেন করেছিলেন সেই ডিসকাশনটা তারপরে আমরা করব। তাহলে যা শুরুটাকে করা যাক এইরকম ভাবে যে, মানে তুমি সেইভাবে যদি বলো যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা। আচ্ছা, তুমি কিন্তু হিস্টোরিক্যালি ব্যাপারটাকে দেখো, আমি অনেকটা পুরনো জায়গায় ফিরে যাচ্ছি না, আমি শুরুটা করছি 1887 থেকে। 1887 সালে হার্জের বিখ্যাত এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমাদের যাত্রাটা স্টার্ট করি। 1887-এ বিজ্ঞানী হার্জ, মানে হার্জের নাম তো আমরা শুনেছো, ফ্রিকোয়েন্সি যে ইউনিট সেটাকে বেসিক্যালি হার্জ বলে। হ্যাঁ, আর একটা মজার ব্যাপার আছে, মানে একটা জাস্ট তোমার একটা কি বলবো, একটা নোট হিসেবেই আমি জাস্ট বলি, মানে তুমি এটা মনে রেখো। আচ্ছা, হার্জ এইটাও জাস্ট সেকেন্ড ইনভার্স, তো তাই তো? কি ঠিক বললাম তো নাকি? যেটাই হার্জ সেটাই তো সেকেন্ড ইনভার্স নাকি? কি রে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবার তুমি বলো ইউনিট অফ ফ্রিকোয়েন্সি কি? মানে ইকুয়েশন ফ্রিকোয়েন্সি মানে নিউ যদি বলি, তার ইউনিট কি বলো? মিউ তো হার্টজ বলা হয়, মানে সেকেন্ড ইনভার্সও বলো আর হার্জও বলো, তাই তো? হ্যাঁ, আবার হার্টজও বলে। হ্যাঁ হ্যাঁ, আর ইউনিট অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি, তার ইউনিট কি? যেটাকে তুমি ওমেগা বলো,
তার ইউনিট কি হয়? বলো। রেড পার সেকেন্ড। না, সেটা কি বলে কি আদৌ? সেটা বলে না। জাস্ট কি বলে বলো তো, মানে আসলে অ্যাঙ্গেলের কোনো ইউনিট এখানে ধরা হয় না আর কি। মানে তোমার ধরো তুমি যখন করছো, এই যে ডব্লিউ ইকুয়াল টু 2π নিউ যখন তুমি বললে, মানে ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু 2π নিউ যখন তুমি বলছো, হ্যাঁ, সেই যে ওমেগা, হ্যাঁ, সেই ওমেগাটা মানে আমি ধরো এইরকম ভাবে ভাবছি, মানে একটা মানে ওমেগাটা তুমি এইরকম করে ভাবতে পারো, ওমেগাটা হচ্ছে 2π নিউ, এইরকম করে ভাবা মানে হচ্ছে এই এই ধরনের গল্প। ধরো তোমার একটা সার্কেল তুমি কনসিডার করছো, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল ঘুরছে, 1 সেকেন্ডে কতখানি অ্যাঙ্গেল ঘুরছে সেই মতো করে তুমি বলছো অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ানে বলো, আর পার সেকেন্ড রেডিয়ান পার সেকেন্ড, কিন্তু রেডিয়ানটা অ্যাকচুয়ালি কোনো ইউনিট ধরা হয় না, মানে ওমেগা ইকুয়াল টু 2π নিউ এইরকম করে ভাবতে পারো। অথবা আরেকটা জিনিস বললে তোমার সুবিধা হবে, ধরো একটা একটা সিম্পল হারমোনিক অসিলেটর, এই সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ওমেগা ডিফাইন করা হয় জানো তো, যেটা √ অফ k/μ হয়, যেখানে কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট আর এমটা হচ্ছে মাস বা রিডিউস মাস। সেইখান থেকে একটা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ডিফাইন করে জানো তো, √ অফ k/μ, কে যেখানে ফোর্স কনস্ট্যান্ট আর এমটা হচ্ছে মাস অফ দ্য পার্টিকেল, জানো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এটা মানে এটাও হচ্ছে তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি সকাল। হ্যাঁ, তাহলে তোমার যদি এই অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখো, সেইটার ইউনিট অ্যাকচুয়ালি মানে এদের যে ইউনিট হবে, এই ইউনিট হচ্ছে তুমি সেকেন্ড ইনভার্স। এটা তুমি করে দেখতে পারো, ফোর্স কনস্ট্যান্টকে মাস দিয়ে ভাগ করলে তোমার সেকেন্ড ইনভার্স হবে। বা এখানে 2π এর কোনো ইউনিট ধরা হয় না, তাহলে ওমেগা ইকুয়াল টু 2π নিউ, সেখান থেকে তুমি এটাকে সেকেন্ড ইনভার্স হবে, এটা সেকেন্ড ইনভার্স লিখতে পারবে, বাট নট হার্জ। আমি এই জাস্ট ইনফরমেশনটা তোমায় দিতে চাইছি, যেটা হচ্ছে যে সেকেন্ড ইনভার্স যে হার্জও তাই, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি হবে তখনই তুমি সেকেন্ড ইনভার্স অর হার্জ লিখতে পারবে। কিন্তু আরও যদি কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে যার ইউনিটটা সেকেন্ড ইনভার্স, কিন্তু সেটা ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে না, সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা আরও অন্য কিছু রিপ্রেজেন্ট করে, সেইটাকে তুমি সেকেন্ড ইনভার্স লিখতে পারবে, কিন্তু কোনো রকমভাবেই হার্জ লিখতে পারবে না। আচ্ছা, আরও বলি মানে যখন বলছি, যখন মানে একটা সাধারণ নলেজের মতো। আচ্ছা তুমি বলো তো, ধরো ইউনিট অফ রেট কনস্ট্যান্ট ফর এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, কি বলতো? একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন আছে না কেমিক্যাল কাইনেটিক্সে, তার রেট কনস্ট্যান্ট হচ্ছে স্মল কে, তার ইউনিট কি? সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স। ইউনিটস অফ কে হচ্ছে সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? তা সেকেন্ড ইনভার্স আর হার্জ তো একই, তাই তো? কিন্তু তাহলে আমি যদি বলি যে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট হচ্ছে হার্জ, বলা যাবে কি? না, বলা যাবে না। তাহলে এইটা ইম্পর্টেন্ট, যে দেখো মানে যখন ফ্রিকোয়েন্সি মানে যাহাই সেকেন্ড ইনভার্স তাই হার্জ, এটা সত্যি, কিন্তু যখন ফ্রিকোয়েন্সি তখনই তুমি হার্জটাকে ব্যবহার করতে পারবে, হ্যাঁ, কিন্তু সেকেন্ড ইনভার্সটা তুমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো। তাহলে রেট কনস্ট্যান্ট, এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি, এইগুলো নো এ ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, তাদের ইউনিট তুমি সেকেন্ড ইনভার্স লেখো, কিন্তু হার্জ কখনোই লিখতে পারবে না। যেগুলো সত্যি ফ্রিকোয়েন্সি সেখানে তুমি সেকেন্ড ইনভার্স অথবা হার্জ লিখতে পারো, ঠিক আছে? তাহলে এটা আমাদের ফটোইলেকট্রিক ইফেক্টের সঙ্গে কোনো রকম ভাবে কানেক্টেড না, কিন্তু হার্জের নামটা বললাম বলে আমি যা সেখানে উল্লেখ করলাম। আচ্ছা, হার্জ, এই হার্জ যার নামে বেসিক্যালি ফ্রিকোয়েন্সির ইউনিট হার্জ। তাহলে যেটা কথা সেটা হচ্ছে 1887 সালে কার মাইক্রোফোন অন আছে রে? বন্ধ কর। চলো, তাহলে এই হার্জ তিনি একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে তার যে এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে তোমার বেসিক্যালি হার্জ এক্সপেরিমেন্ট, তার নামই এক্সপেরিমেন্টটা, সেটা হচ্ছে বিখ্যাত এক্সপেরিমেন্ট, যেটাকে হচ্ছে হার্জ এক্সপেরিমেন্ট। আচ্ছা, হার্জ এক্সপেরিমেন্টে তিনি যেটা করেছিলেন সেটা হচ্ছে এই যে একটা ওই একটা ধরো লাইট নেওয়া হয়েছে, গ্যাস নেওয়া হয়েছে, সেই গ্যাসে তোমার ওটাকে তোমার সকাল স্পার্কিং করা হচ্ছে, মানে একটা গ্যাস নিয়ে সেখানে স্পার্কিং করলে, ইলেকট্রিক স্পার্কিং করলে যে প্রচন্ড হিট এবং লাইট তৈরি হচ্ছে,
যা দিয়ে হচ্ছে গ্যাসগুলো আয়নাইজড হয়ে যাচ্ছে। তো গ্যাসগুলো আয়নাইজড হয়ে গেল, তাহলে এই আয়নগুলোকে বা যে ইলেকট্রনটা এমিটেড হচ্ছে সেইগুলোকে, মানে আইদার আয়নগুলোকে অথবা যে ইলেকট্রন এমিটেড হচ্ছে সেইটাকে যদি তুমি কোনো কারণে অ্যাক্সিলারেট করো মানে হচ্ছে দুটো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রেখে তাদেরকে যদি অ্যাক্সিলারেট করো, তাহলে দেখতে পাওয়া যাচ্ছে যে সে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করছে। তার মানে এই হার্জ এক্সপেরিমেন্টের একটা মূল ব্যাপার সেটা হচ্ছে এই যে তিনি মানে এই এক্সপেরিমেন্টে হি ওয়াজ সাকসেসফুল in producing electromagnetic radiation from the accelerated ions or electrons। মানে একটা গ্যাসকে নেওয়া হচ্ছে, সেখানে স্পার্কিং করা হচ্ছে, স্পার্কিং করলে প্রচন্ড হিট এবং লাইট তৈরি হচ্ছে, যা দিয়ে হচ্ছে আয়নাইজ হয়ে যাচ্ছে গ্যাসটা। এবারে সেই আয়নগুলোকে অথবা ইলেকট্রনগুলোকে তুমি যদি অ্যাক্সিলারেট করাও, এবং অ্যাক্সিলারেট করবো কি করে না, দুটো পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে চার্জ পার্টিকেলকে রাখলে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে যদি বাড়ানো হয় তাহলে ইলেকট্রনগুলো অ্যাক্সিলারেটেড হবে বা আয়নগুলো অ্যাক্সিলারেটেড হবে। তাহলে এটা হচ্ছে যে একটা চার্জ পার্টিকেল তাকে অ্যাক্সিলারেট করিয়ে তিনি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করেছিলেন। তাহলে হি ওয়াজ সাকসেসফুল ইন প্রডিউসিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন from the accelerated ions or electrons। তাহলে দেখো, তাহলে যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা বলতো যে তুমি একটা চার্জ পার্টিকেল তাকে অ্যাক্সিলারেট করালে বা অসিলেট করালে তার অসিলেশন ফ্রিকোয়েন্সি সেম ফ্রিকোয়েন্সির লাইট তুমি জাস্ট প্রডিউস করতে পারবে, এবং যেটা বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তার মানে লাইট যে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেইটা কিন্তু এই এক্সপেরিমেন্টে প্রুভড হলো। তার মানে ইন দিস এক্সপেরিমেন্ট he proved the Maxwell's electromagnetic theory। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি মানে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা দেওয়া হয়েছিল, যে বলা হয়েছিল যে একটা, সেটা আমি তো আগের দিন কিছু আলোচনা করেছিলাম। হ্যাঁ, মানে আগের ক্লাসে আমি মানে লাইট তার নেচার সম্বন্ধে কিছু কথাবার্তা বলেছি, সেই রেসপেক্টে বলছি যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে লাইট কি তুমি সেটা জানতে, বলতে না ওটা কি না, লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তাহলে জাস্ট এই একটা অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল সে যদি মানে মানে একটা চার্জ পার্টিকেল সে যদি অ্যাক্সিলারেটেড হয় তাহলে সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, এরকম একটা প্রপোজিশন ছিল ম্যাক্সওয়েলের, এবং সেইটা কিন্তু হার্জ এক্সপেরিমেন্টে প্রুভড হয়ে যাচ্ছে। তাহলে ইন দিস এক্সপেরিমেন্ট হি প্রুভড ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অ্যান্ড হেন্স কনফার্মড দ্য ওয়েভ নেচার অফ লাইট। ওয়েভ নেচার অফ লাইট, তাহলে লাইট যে অ্যাকচুয়ালি একটা ওয়েভ, এবং সেই ওয়েভটা জাস্ট মেকানিক্যাল ওয়েভ নয়, যেটা হাইগেন্স এবং ফ্রেসনেল বলেছিলেন বা ইয়াং যেগুলো বলেছিলেন সেরকম নয়, এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেইটা কিন্তু দেখো এই এক্সপেরিমেন্টে জাস্ট প্রুভড হয়ে গেল। তাহলে এই জন্য এই এক্সপেরিমেন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, যে যেটা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি সেটাকে প্রুভ করে, এবং সত্যি সত্যি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট সেটা তিনি প্রডিউস করতে সমর্থ হন। আচ্ছা, এবারে এই এক্সপেরিমেন্টের একটা সাইড অবজারভেশন ছিল, যে অবজারভেশনটা অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে যে খুব মানে একটা ইনসিগনিফিকেন্ট অবজারভেশন, কিন্তু সেই ইনসিগনিফিকেন্ট অবজারভেশনটাই কতটা সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে তিনি যেটা দেখলেন যে এই যে স্পার্কিংটা যখন করা হচ্ছে, স্পার্কিং কেমন করে করে, স্পার্কিং তুমি দেখেছো তো, যে একটা লুজ কানেকশন হলে পার্কিং হয়, মানে তোমার ধরো একটা দুটো ইলেকট্রিক তার একদিকে পজিটিভ এন্ড একদিকে নেগেটিভ এন্ড, যদি তুমি জুড়ে দিতে কোনো স্পার্কিং টার্কিং হবে না, হিট বা লাইট কিছু উৎপন্ন হবে না। কিন্তু যদি সেখানে একটুখানি ইনসুলেটিং কিছু থাকে, ধরো দুটো তার যা জুড়ছো খুব কাছাকাছি এসছে কিন্তু একটু গ্যাপ রেখে দিয়েছো, তখন অ্যাজিভ কি জানো, যে চার্জটা সে পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ড দিকে যেতে চাইবে, বা ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যেতে চাইছে, কিন্তু সে মাঝে কোনো একটা বাধা অনুভব করছে, কারণ সেখানে ইনসুলেটিং কিছু একটা আছে। তখন যেটা হবে প্রচন্ড হিট এবং লাইট তৈরি হবে, যেটাকে তুমি স্পার্কিং বলছো। তার মানে স্পার্কিং হওয়া মানে বেসিক্যালি ইলেকট্রন এমিটেড হওয়া, যেটা তোমায় বুঝতে হবে। যখন তুমি স্পার্কিং দেখো যে ওই তারের মুখ থেকে, প্রান্ত থেকে অ্যাকচুয়ালি ইলেকট্রন বেরোচ্ছে। ঠিক আছে, যেটা হার্জ একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস অবজার্ভ করলেন,
Harge also observed that when ultraviolet light is falling on the metallic electrodes, then sparking becomes easier, মানে যে ইলেকট্রন বেরোনোটা সেটা ইজিয়ার হয়ে যাচ্ছে যখন ইলেকট্রোড, একটা মেটালিক ইলেকট্রোড আছে সেইখানে তুমি জাস্ট আলট্রাভায়োলেট লাইট পাঠাচ্ছ। মানে Harge also observed that when ultraviolet light is falling on the metallic electrode, the sparking becomes easier. এই একটা ইম্পর্টেন্ট অবজারভেশন তিনি দেখলেন, এবং এই যে সেকেন্ড অবজারভেশনটা, এই সেকেন্ড অবজারভেশন থেকে আমরা বেসিক্যালি এগোবো যে ঠিক আছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি তো তোমার 1860 যে করা 61-এ, সেটা লোকে ওটা এস্টাবলিশ থিওরি, এবং হার্জ এক্সপেরিমেন্টে বেসিক্যালি সেই থিওরিটা আবার মানে কনফার্মড হলো। সেইটা অতটা মানে ইম্পর্টেন্ট অবভিয়াসলি, কিন্তু সেটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইম্পর্টেন্সের জায়গা নয়। আমাদের ইম্পর্টেন্স জায়গাটা কি, এই যে পরের পার্টটা দেখো, যে যখন নাকি একটা আলট্রাভায়োলেট লাইট এই ইলেকট্রোড মেটালিক ইলেকট্রোডে পড়ছে তখন স্পার্কিংটা বিকামস ইজিয়ার, এবং এটাই দেখো দিস আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট, বাট একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি অ্যাজ ইফ লাইট, সুইটেবল ফ্রিকোয়েন্সি মানে এখানে ভিজিবল লাইট তিনি তখন দেননি, আলট্রাভায়োলেট লাইট দিয়েছেন যার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। তো দিস আলটিমেটলি লিডস টু ফটো ইলেকট্রিক এফেক্ট as well as the particle or corpuscular nature of light। মানে ব্যাপারটা দেখো যে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী হচ্ছে লাইট সেটা একটা ওয়েভ, এবং সেই ওয়েভটা অবশ্যই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই একটা এক্সপেরিমেন্ট, হার্জ এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে কিন্তু তিনি এই মানে এই কনফার্ম দ্য ওয়েভ নেচার অফ লাইট, যে লাইট সত্যিই হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা কনফার্ম হলো। সেই একই এক্সপেরিমেন্টে তিনি একটা ইম্পর্টেন্ট অবজারভেশনস দেখলেন, সেই অবজারভেশনটা যেটা থেকে তুমি অ্যাকচুয়ালি ফটো ইলেকট্রিক এফেক্ট পাবে, কারণ একটা ক্লিন মেটালিক সারফেস থেকে একটা ইলেকট্রন বেরোচ্ছে, যখন সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ওখানে পড়ছে, সেটাই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং ফটো ইলেকট্রিক এফেক্ট ডিসকাশন যখন আমরা করব 1905 সালে, আলটিমেটলি আইনস্টাইন যেটা দেখাবেন সেটা হচ্ছে এই যে ফটো ইলেকট্রিক এফেক্টটা যদি তোমাকে এক্সপ্লেন করতে হয় তাহলে লাইট তার কর্পাসকুলার ক্যারেক্টার বা পার্টিকেল ক্যারেক্টারটা তোমাকে ধরে নিতে হবে, এবং সেটাই আলটিমেটলি হচ্ছে তোমার এই নেচার অফ লাইটের জন্য একটা অন্য দিগন্ত খুলে দিল, সেটা হচ্ছে তার পার্টিকেল ক্যারেক্টার বা কর্পাসকুলার ক্যারেক্টার। তার মানে সেই জন্য এই এক্সপেরিমেন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এক্সপেরিমেন্টে লাইটের দ্বৈত সত্তা আছে, যা ডুয়েল ক্যারেক্টার আছে, সেই ডুয়েল ক্যারেক্টারটা কিন্তু এখানে বোঝা যাবে। সেই জন্য এই এক্সপেরিমেন্টটা সেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টটা সম্বন্ধে তোমার কিছুটা মানে নলেজ বা ধারণা থাকার দরকার আছে আর কি। আমাদের এক্সপেরিমেন্টাল সিলেবাস থাকে না বলে এক্সপেরিমেন্টাল ভেতরে ঢুকে আমি ডিটেলিং নিয়ে কথাবার্তা বললাম না, কিন্তু তার যে মেন অবজারভেশনসটা এবং সেইটা আমরা এখানে জাস্ট উল্লেখ করলাম। আচ্ছা, এটা 1887 সালে হচ্ছে। 1887 সালে এই ব্যাপারটা হয়ে যাওয়ার পরেই তার ঠিক সঙ্গে সঙ্গেই মানে একদম মানে কি বলবো, মানে এই মোটামুটিভাবে 1890 থেকে 1900 সাল, এই 10টা বছর ছিল তোমার সকাল ফটো ইলেকট্রিক এফেক্টের যে এক্সপেরিমেন্টাল যে সমস্ত মানে সিরিজ অফ এক্সপেরিমেন্টস করা, এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে জেনারেলাইজ করা, থিওরিটিক্যালি সেই ফেনোমেননগুলোকে এক্সপ্লেন করা, এই পুরোটা মোটামুটিভাবে 1890 থেকে 1900 সাল এই সময়ের মধ্যে হয়েছিল। বিশ্বের বিভিন্ন গ্রুপ, যে গ্রুপের মধ্যে ধরো অন্তত 3টে গ্রুপ খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হলওয়ার্কসের গ্রুপ, WHS, তার একটা গ্রুপ, M স্টোলস্টোভ তার একটা গ্রুপ, আর হচ্ছে P লেনার্ডের গ্রুপ। এই 3টে গ্রুপ, হ্যাঁ, এরা ওই সকাল একটা ক্লিন মেটালিক সারফেসে জাস্ট বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট ফেলার যে এফেক্ট, ফটো ইলেকট্রিক এফেক্ট,
তার বেসিসে কিন্তু সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছিলেন, মানে এরা পারফর্ম সিরিজ অফ এক্সপেরিমেন্টস on the effect of light on মেটালিক সারফেস। মেটালিক সারফেসে তোমার যে লাইট পাঠানো হচ্ছে তার যে এফেক্ট, এইটা নিয়ে তারা হচ্ছে সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছেন। তাহলে পারফর্ম সিরিজ অফ এক্সপেরিমেন্টস অন দ্য এফেক্ট অফ লাইট অন মেটালিক সারফেস, ঠিক আছে এইটা। এবং যেটা যেটা আলটিমেটলি তোমার ফটো ইলেকট্রিক এফেক্ট আর কি, অ্যান্ড অবজার্ভড ভ্যারিয়াস ইম্পর্টেন্ট ফিচার্স অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। এবং ফটো ইলেকট্রিক এফেক্টে প্রচুর ইম্পর্টেন্ট কি বলবো তারা মানে পেয়েছেন আর কি, মানে ইম্পর্টেন্ট অবজারভেশন বা ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক ফিচার্স সেগুলো যা নোট করেছেন। যেমন ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ইম্পর্টেন্ট ফিচার্সগুলো সেগুলো অনেকে এক্সপেরিমেন্ট করেছেন। সেই এক্সপেরিমেন্টের রেজাল্টগুলোকে আমি সামারাইজ করেছিলাম 3টে ফিচার্স দিয়ে, মানে ফিচার 1, ফিচার 2, ফিচার 3 দিয়ে। এখানে হলওয়ার্ক সে তার মতো করে এক্সপেরিমেন্ট করেছেন, স্টোলস্টফ তার মতো করে এক্সপেরিমেন্ট করেছেন, লেনার তার মতো করে এক্সপেরিমেন্ট করেছেন। যেটা হচ্ছে এর মধ্যে 1900 সালে বিজ্ঞানী লেনার যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1900 সালে বিজ্ঞানী পি লেনার্ড তার যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটার ডিটেলিংটাকে নিয়ে আমরা জাস্ট বেসিক্যালি কথাবার্তা বলবো। মানে এই 1900 সালের লেনার্ডের যে এক্সপেরিমেন্ট, সেইখান থেকেই দেখবে তোমার সকল ফটো ইলেকট্রিক এফেক্টের যে সমস্ত ইম্পর্টেন্ট ফিচার্সগুলো তুমি পেয়ে যাবে। এবারে লেনার্ড এবং আরও অনেকে ক্লাসিক্যাল ফিজিক্সের উপরে বেস করে এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলোকে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলেন। কিছু এক্সপ্লেনেশন সার্টেনলি দেওয়া যাবে, মানে কিছু জিনিস কিছু ফিচার্স অবশ্যই এক্সপ্লেন করা যাবে, কিন্তু সবটা করা যাবে না। যে পার্টটা করা যাবে না সেই পার্টটা পরবর্তীকালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন 1905 সালে কেমন করে এক্সপ্লেন করে দিচ্ছেন সেটা আমরা বলবো। আর এই লেনার্ডের যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টাল ডিটেলিংটা জাস্ট তোমার এরকম, ধরো তুমি মানে আমি একটাখানি ছবি তোমাকে দেখাই। জাস্ট ধরো একটা হয়ে যায়, ধরো এইটা একটা তোমার ক্যাথোড নিচ্ছে, এটা হচ্ছে ক্যাথোড, ঠিক আছে তো ক্যাথোড। আর এবারে সেই ক্যাথোডে ক্যাথোড দেওয়া হচ্ছে। এবারে সেই ক্যাথোডে তোমার ধরো বিভিন্ন ফ্রিকোয়েন্সি লাইট পাঠানো, মানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি মানে একটা সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট ধরো তুমি এর উপরে ফেললে, এই ফেলা হচ্ছে। লাইট ধরা ফেলা হচ্ছে। আচ্ছা, লাইট ফেললে যেটা দাঁড়াবে যে এইখান থেকে কিছু চার্জ পার্টিকেল বেরোচ্ছে। এবং বিজ্ঞানী স্যার জে থমসন তিনি দেখিয়েছেন যে এই যে পার্টিকেলগুলো বেরোচ্ছে সেগুলো বেসিক্যালি ইলেকট্রন, মানে কিছু চার্জ পার্টিকেল বেরোচ্ছে, চার্জ পার্টিকেল যেগুলো বেরোচ্ছে সেটা বেসিক্যালি তোমার ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, সেই যে ইলেকট্রনগুলো তারা কি করছে না, তারা এইখানে তোমার আর একটা ইলেকট্রোড আছে, এটা যদি ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। আর একটা ইলেকট্রন আছে, সেটা বেসিক্যালি ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে, মানে অ্যানোড মানে পজিটিভ ইলেকট্রন তুমি জানো, আর ক্যাথোড মানে নেগেটিভ ইলেকট্রন, সেটা এদিক থেকে এদিকে যাচ্ছে। আচ্ছা, এবারে এই যে ইলেকট্রনগুলো গেল সে যদি এখানে পৌঁছায়, তাহলে তুমি যে একটা কারেন্ট পাবে, সেই কারেন্টটা পাবে সেটাকে প্রথমে যেটা দরকার যে এইখানে তুমি জাস্ট নেগেটিভ এন্ড, এই পজিটিভ এন্ড, নেগেটিভ এন্ড, পজিটিভ এন্ড, নেগেটিভ এন্ড, পজিটিভ এন্ড, এইরকমভাবে তুমি একটা সার্কিট কমপ্লিট করছো, ঠিক আছে। মানে এটা হচ্ছে জাস্ট এই ছোট প্রান্তটা মানে নেগেটিভ এন্ড আর কি, আর বড় মানেটা হচ্ছে পজিটিভ এন্ড। নেগেটিভ এন্ড সেটা ক্যাথোড হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, সেটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, আর অ্যানোড হচ্ছে পজিটিভ ইলেকট্রন, সেটা পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড। আর এইখানে তুমি একটা কাজ করবে যে আদৌ কোনো কারেন্ট টারেন্ট যাচ্ছে কিনা সেটা একটা গ্যালভানোমিটার বা অ্যামমিটার এইরকম কিছু একটা তুমি নেবে। হ্যাঁ, নিয়ে এই হচ্ছে তোমার সার্কিটটা কমপ্লিট হলো।
মানে ইলেকট্রনটা এখানে পৌঁছালে তোমার সার্কিটটাকে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবারে এই যে পুরো সেটআপটা, এই সেটআপটাকে জাস্ট একটা কোয়ার্জ তার একটা দরজা দিয়ে তুমি যেটাকে ভর্তি করে দাও। মানে এটাকে ধরো একটা, আমি এই হচ্ছে জিনিসটা। হুম, এই হচ্ছে তোমার মানে এইটা কিন্তু কোয়ার্জের তৈরি, মানে কাঁচ নয়। কোয়ার্জ আর কাঁচের মধ্যে তফাৎ তোমাকে এক্ষুনি বলছি। এইটা হচ্ছে মেড অফ কোয়ার্জ। হ্যাঁ, আচ্ছা দেখো, এই যেটা কিন্তু বলে সিলিকন ডাইঅক্সাইড, এটা তুমি লিকুইড অবস্থায় নাও। এবারে লিকুইড অবস্থা নিয়ে তুমি টেম্পারেচারটাকে কমাও। তুমি যদি স্লোলি টেম্পারেচারটাকে কমাও, স্লোলি কুলিংটাকে করো, আর তাড়াতাড়ি কুলিংটাকে করো। হ্যাঁ, এবার ধীরে ধীরে ঠান্ডা করো আর তাড়াতাড়ি ঠান্ডা করো। যদি তাড়াতাড়ি ঠান্ডা করো তাহলে তোমার কি হবে না, একটা অ্যামারফাস সলিড তৈরি হবে, সলিড ইজ ফর্ম। মানে তুমি লিকুইড অবস্থায় নিয়েছো, খুব তাড়াতাড়ি যদি ঠান্ডা করতে চাও তাহলে ক্রিস্টালটা তৈরি হতে পারবে না, একটা অ্যামারফাস সলিডটা তৈরি হবে, অ্যামারফাস সলিড ইজ ফর্ম। এইটাই হচ্ছে তোমার গ্লাস। আর যখন স্লোলি কুলিং করবে তোমার একটা ক্রিস্টালাইন সলিড ইজ ফর্ম, ক্রিস্টালাইন সলিড ইজ ফর্মড। এই ক্রিস্টালাইন সলিডটাই হচ্ছে তোমার কোয়ার্জ। আচ্ছা, মানে দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। মানে প্রথম কথা হচ্ছে এই যে গ্লাস, যেটা গ্লাস কিন্তু মানে ক্যান অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট লাইট, অর্থাৎ সেটা ওপেক উইথ রেসপেক্ট টু আল্ট্রাভায়োলেট লাইট। কিন্তু কোয়ার্জ সেটা হচ্ছে ক্যানট অ্যাবজর্ব আল্ট্রাভায়োলেট লাইট। আর তুমি কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট দাও তাহলে কিন্তু তোমার কাঁচ সেটা অস্বচ্ছ লাগবে, কিন্তু যদি আল্ট্রাভায়োলেট কোয়ার্চের মধ্যে দিয়ে পাঠাও তাহলে কিন্তু সেটা তোমার ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ লাগবে। ঠিক আছে, মানে কোয়ার্চের দাম অনেক বেশি। এবারে তুমি যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করছো, ফটো ইলেকট্রিক ইফেক্ট বা এই ধরনের এক্সপেরিমেন্টে, তোমার তো আল্ট্রাভায়োলেট লাইট দিতে হবে। মানে ভিজিবল লাইটের রেসপেক্টে কাঁচও ট্রান্সপারেন্ট, কোয়ার্চও ট্রান্সপারেন্ট, মানে ভিজিবল লাইট দুটো দিয়ে কমপ্লিটলি জাস্ট ট্রান্সমিট করে বেরিয়ে যাবে। কিন্তু আল্ট্রাভায়োলেট লাইট যদি তুমি দাও, কাঁচ কিন্তু আল্ট্রাভায়োলেট লাইটকে অ্যাবজর্ব করে ফেলতে পারে, কোয়ার্চ কিন্তু পারে না। এবার আমি তো এইখানে যেটা দেবো, এইখানে তুমি তো বেসিক্যালি এই যে লাইটটা দিচ্ছ সেটা তোমার আল্ট্রাভায়োলেট লাইট, মানে মোটামুটি হবে আল্ট্রাভায়োলেট লাইট জাস্ট দেওয়া হচ্ছে। তাহলে আল্ট্রাভায়োলেট লাইট যখন তুমি দেবে কোনো একটা সোর্স থেকে, হ্যাঁ, তাহলে তো এই কোয়ার্চ উইন্ডো সেটা আল্ট্রাভায়োলেট লাইটটাকে তোমার যে অ্যাবজর্ব করে নিতে পারতো, সেটা করা চলবে না। সেই জন্য এখানে কিন্তু কোয়ার্চ দিতে হবে, কাঁচ দিলে চলবে না। আর এমনি যদি দামের রেসপেক্টে দেখো তাহলে কিন্তু কোয়ার্চের দাম হচ্ছে অনেক অনেক বেশি উইথ রেসপেক্ট টু তোমার কাঁচ। মানে আমরা যখন পরবর্তী, তোমরা আসলে প্র্যাকটিক্যালগুলো হচ্ছে না, যে একটা প্র্যাকটিক্যাল আছে তোমাদের করতে হয়, যেটা ল্যাম্বার্ট বিয়াস লয়ের ভেরিফিকেশন একটা প্র্যাকটিক্যাল করতে হয়, যেখানে তোমার ওই এমনি মানে অর্ডিনারি একটা কি বলবো, পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম পারম্যাঙ্গান, আয়োডিন ইত্যাদি নিয়ে যদি তুমি কথাবার্তা বলো, তাতে কি হয় না, তারা তাদের ল্যামডা ম্যাক্সটা, অর্থাৎ যে ওয়েভলেন্থের অ্যারাউন্ডে অ্যাবজর্ব করে সেটা বেসিক্যালি ভিজিবল রিজিয়নে। সেই জন্য তুমি এখানে কোয়ার্জ ইউজ করলে কি কাঁচ ইউজ করলে কিছু এসে গেল না। কিন্তু হয় না, তুমি যদি বেঞ্জিনকে নিয়ে কাজ করো, বেঞ্জিন হচ্ছে 186 ন্যানোমিটারে সে বেসিক্যালি অ্যাবজর্ব করে, ল্যামডা ম্যাক্স হচ্ছে ওইটা, সেটা কিন্তু তোমার আল্ট্রাভায়োলেট লাইট, ভিজিবল লাইট নয়। তখন কিন্তু তোমার ওই কাঁচ নিলে চলবে না, তখন কিন্তু তোমার কোয়ার্জ ইউজ করতে হবে। আর একটা কোয়ার্জের একটা কিউবেট, মানে একটা কন্টেনার, কি ছোট্ট কন্টেনার, মোটামুটিভাবে 1 সেন্টিমিটার উইথের, সেটা যদি তোমার কাঁচের হয় তার দাম যদি 25 টাকা পড়ে, সেখানে ওই কোয়ার্জের জিনিসগুলো হচ্ছে অ্যারাউন্ড 5,000 টাকা দাম। তার মানে বুঝতেই পারছো যে দামের কতটা ডিফারেন্স আর কি। সেই জন্য ওই খুব প্রয়োজন না হলে লোকে কিন্তু কাঁচের বদলে কোয়ার্জ ইউজ করে না, কিন্তু এই পার্টিকুলার কিছু উপায় নেই, তোমাকে জাস্ট কোয়ার্জই ইউজ করতে হবে। ঠিক আছে, তাই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখানে যে যে এই যে পার্টিকেলগুলো যে বেরোচ্ছে সেগুলো যে তোমার বেসিক্যালি ইলেকট্রন, সেটা বিজ্ঞানী স্যার জে থমসন তিনি দেখে নিয়েছেন। মানে এখানে একটা জিনিস বলে দিই, যে এই যে ইজেক্টেড পার্টিকেলস, যেগুলো পার্টিকেল এবং সেটা চার্জ পার্টিকেল,
ইলেকট্রন চার্জ পার্টিকেলস আর ইলেকট্রনস। ইলেকট্রন, এটা কি করে বোঝা গেল? না এটা বোঝা গেল কারণ 1897 সালেই বিজ্ঞানী স্যার জে জে থমসন তিনি ইলেকট্রন আবিষ্কার করে ফেলেছেন, তো চার্জ বাই মাস রেশিওটাকে ক্যালকুলেট করেছেন, কনফার্ম বাই স্যার জে জে থমসন। জি কে থমসনের যে এক্সপেরিমেন্ট সেখান থেকে জাস্ট প্রমাণিত হয়ে যাচ্ছে যে যে পার্টিকেলগুলো বেরোচ্ছে তারা বেসিক্যালি ইলেকট্রন। তাহলে এই হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল সেট আপটা। আচ্ছা, এবারে এইখানে দু একটা জিনিস বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে এই যে তুমি যখন এই অবস্থায় দেখেছো, মানে যেমন করে সেট আপটা আছে এই অবস্থায় দেখেছো, যেখানে তোমার এই অ্যানোডটা পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড, ক্যাথোডটা নেগেটিভ এন্ডের সাথে কানেক্টেড, তাকে বলা হয় পজিটিভ বায়াস। এবং তখন যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে পজিটিভ পোটেনশিয়াল। মানে যদি এমন হয় যে অ্যানোড সেইটা তোমার পজিটিভ ইলেকট্রোড, আর ক্যাথোড যেটা সেটা হচ্ছে তোমার নেগেটিভ ইলেকট্রোড, যদি এরকম হয় তাহলে সেইটাকে বলা হয় মানে ফরওয়ার্ড বায়াস। এটাকে ফরওয়ার্ড বায়াস বলা হয়। আবার উল্টো দিকে আমরা দেখব যে এই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল করার জন্য অ্যানোডটাকে অনেক সময়, সকল অ্যানোড যেটাকে আমি বলছি, অ্যানোডটাকে অনেক সময় নেগেটিভ এন্ডের সাথে কানেক্ট করতে হবে, এটা নেগেটিভ ইলেকট্রোড করে দেবো, মানে এটাকে যা ঘুরিয়ে দেবো পোলারিটিটাকে, মানে অ্যানোডের সঙ্গে নেগেটিভ ইলেকট্রোড আর ক্যাথোডের সঙ্গে হচ্ছে তোমার পজিটিভ ইলেকট্রোড যখন কানেক্ট করে দেবো ক্যাথোড, সেইটা যদি তোমার পজিটিভ ইলেকট্রোড হয়ে যায় তখন সেটাকে বলে রিভার্স বায়াস বা অপোজিট বায়াস। রিভার্স বায়াস, তাহলে পজিটিভ বায়াস রিভার্স বায়াস তোমাকে বুঝে নিতে হলো। তাহলে ভিটা হচ্ছে তোমার বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্সটা আর কি, হ্যাঁ, যখন পজিটিভ বায়াসে আছে, আর রিভার্স বায়াসে হলে সেটা নেগেটিভ পোটেনশিয়াল ডিফারেন্স আমি বলবো। মানে এক্ষেত্রে হচ্ছে ভিটা যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর কি, পোটেনশিয়াল ডিফারেন্স, এটাকে আমি পজিটিভ ধরবো। আর এই পার্টিকুলার কেসে ভি যেটা যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স আর কি, সেটাকে আমি নেগেটিভ কনসিডার করবো। তাহলে এই জাস্ট জিনিসগুলোকে মাথায় রাখি। আচ্ছা, এবার আমি এখান থেকে কি কি পাচ্ছি একটুখানি দেখি। প্রথম কথা হচ্ছে যে এই যে গ্যালভানোমিটার বা এখানে অ্যামমিটারও তুমি ইউজ করতে পারতে, সে যে কারেন্টটাকে দেখাবে সেই কারেন্টটাকে আমি আই নাম দিচ্ছি। এই আইটা হচ্ছে তোমার সকল ফটো কারেন্ট, ছোট হাতের আই যেটা, এটা হচ্ছে ফটো কারেন্ট। ঠিক আছে, তাহলে জাস্ট তুমি কি করলে না, আর একটা জিনিস একটুখানি বলিনি, আইটা হচ্ছে একটা ক্যাপিটাল আই, এটা হচ্ছে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। তাহলে নোটেশনগুলো আমি একটুখানি ঠিক করে নিলাম, রেখে ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট। আচ্ছা দেখো ব্যাপারটা, যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে তুমি একটা পার্টিকুলার ইন্টেন্সিটির একটা লাইট পাঠাচ্ছ একটা ক্লিন মেটালিক সারফেসে, যে ক্লিন মেটালিক সারফেসটাকে তুমি এখানে ক্যাথোড হিসেবে ইউজ করেছো, সেখান থেকে ইলেকট্রন বেরোচ্ছে। এবার ইলেকট্রন যখন বেরোচ্ছে, এই ইলেকট্রনগুলো একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে বলে ইভেন ইফ কোনো পোটেনশিয়াল ডিফারেন্স নেই, তখনও কিন্তু তার কাইনেটিক এনার্জির জন্য ইলেকট্রনগুলো সে কিন্তু কিছুটা অ্যানোডে পৌঁছে যাবে। অ্যানোডে পৌঁছালেই কিন্তু সার্কিটটা কমপ্লিট হয়ে যাবে, তুমি সেখান থেকে কিছুটা কারেন্ট পাবে। আর এবং এখানে লাইট দিয়ে কারেন্টটা পাচ্ছে বলে তাকে তুমি ফটো কারেন্ট বলছো, তাহলে কিছুটা ফটো কারেন্ট তুমি পেতে পারো। আর এবারে যেটা হচ্ছে যে যদি আমি করতাম যে এই পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি বাড়াই, তাহলে কি হবে না, অ্যানোড সে পজিটিভ ইলেকট্রন সে নেগেটিভ যে ইলেকট্রনকে টানবে, তার মানে মোর অ্যান্ড মোর ইলেকট্রন সে অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে। আর মোর অ্যান্ড মোর ইলেকট্রন যদি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে কিন্তু তুমি কি দেখতে পাবে না, কারেন্টটা বাড়বে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইভেন ইফ পজিটিভ বায়াসে রেখেছি প্রথমে, ইভেন ইফ পোটেনশিয়াল ডিফারেন্সটা 0, তখনও কিন্তু তুমি একটা ফটো কারেন্ট পাচ্ছ যদি সুইটেবল ফ্রিকোয়েন্সির লাইট যা সেখানে দাও, যাতে করে তোমার অ্যাকচুয়ালি ফোটন মানে ইলেকট্রনগুলো বেরোয়। এবারে যদি এই ক্যাথোড এবং অ্যানোডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা আমি আস্তে আস্তে বাড়াই, মোর অ্যান্ড মোর ইজেক্টেড ইলেকট্রন ক্যান রিচ আপ টু দ্য অ্যানোড, এবং যার কারণে হচ্ছে ফটো কারেন্টটা বাড়বে। তাহলে এই যে অবজারভেশনসটা, সেই অবজারভেশনসটা একটা ছবি দিয়ে বোঝানো হয়, সেটাই হচ্ছে তোমার 1 নম্বর ফিচার, যাকে অনেক সময় বলা হয় আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। আইভি ক্যারেক্টারিস্টিক প্লট। আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, আমি যেভাবে তোমাদের বললাম সেই মতো করে যদি আমি ছবিটাকে আঁকি, ছবিটা কেমন দেখতে হয় না, তুমি এদিকে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে প্লট করছো, এটা ধরো 0, তাহলে ডান দিকটা মানে পজিটিভ বায়াস আর বাঁ দিকটা মানে নেগেটিভ বায়াস, মানে এদিকে সব জিনিসটা হচ্ছে পজিটিভ আর এদিকে মানে হচ্ছে তোমার বেসিক্যালি তোমার নেগেটিভ, মানে এটা হচ্ছে পজিটিভ বায়াস, এটা নেগেটিভ বায়াস।
আচ্ছা, এবার পোটেনশিয়াল ডিফারেন্সটা ইভেন যখন জিরো থাকছে তখনও কিন্তু তুমি একটা কারেন্ট পাচ্ছ, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি কারেন্টটাকে প্লট করছো। তাহলে যখন তোমার পোটেনশিয়াল ডিফারেন্স ইভেন জিরো তখন একটা কারেন্ট আছে। কেন সেই কারেন্টটা আছে? কারণ তুমি এই যে একটা সুইটেবল ইন্টেন্সিটির যখন আলট্রাভায়োলেট লাইট তুমি ফেললে যে ইলেকট্রনটা বেরোবে, সেই ইলেকট্রনটা একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। তাহলে সেই কাইনেটিক এনার্জির জন্য সেটা একটা সার্টেন দূরত্ব পর্যন্ত এমনি এমনি চলে যেতে পারবে। চলে গিয়ে কি করলো, অ্যানোড পর্যন্ত পৌঁছে গেল, সার্কিটটা কমপ্লিট হলো, তুমি কিছুটা কারেন্ট পেলে, নন জিরো কারেন্ট একটা তুমি পাচ্ছ। সেই জন্য আমি জাস্ট যে ছবিতে দেখালাম যেটা, যে তোমার এগুলো দেখো ইভেন ভি ইকুয়াল টু জিরো একটা কারেন্ট আছে। আর এবারে তুমি যদি ওই ইন্টেন্সিটিটাকে ফিক্সড রেখে, ক্যাথোডটাকে ফিক্সড রেখে এই দুটো ইলেকট্রনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা তুমি বাড়াতেই থাকো, তাহলে কি হবে না, তোমার মোর অ্যান্ড মোর ইলেকট্রন, মানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তারাই তোমার বেসিক্যালি অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে। তাহলে যখন পৌঁছাচ্ছে সেই তার মতো করে কি হচ্ছে, কারেন্টটা বাড়লো। আর এবারে কোনো একটা গিভেন ইন্টেন্সিটির জন্য আর গিভেন মেটালের জন্য যতগুলো ইলেকট্রন বেরিয়েছিল সব ইলেকট্রনগুলো যদি অ্যানোড পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তো তুমি আর এই দুটো ইলেকট্রনের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা যতই বাড়াও না কেন, তোমার কি হবে না, তোমার কারেন্টটা আর বাড়বে না। তাহলে এই যে কারেন্টটা তোমার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেলে তাকে বলবো স্যাচুরেটেড ফটো কারেন্ট। তাহলে দেখো, একটা ফিক্সড ইন্টেন্সিটি লাইট তুমি দিয়েছো, ফিক্সড মেটাল আছে, এবার যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে সেই ইলেকট্রনগুলো সবাই যখন অ্যানোড পর্যন্ত পৌঁছে গেল তখন কারেন্টটা একটা পার্টিকুলার ভ্যালুতে ফিক্সড হয়ে যাচ্ছে, এবং এই যে ফিক্স যেটা হয়ে গেল সেই ফিক্সটাকে বলা হবে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্ট। সেটাকে আমি ধরো আই স্যাট এইরকম নাম দিচ্ছি। তাহলে আই স্যাট যেটা, সেটা কি, আই স্যাটটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্ট, স্যাচুরেটেড ফটো কারেন্ট। এবং এটা কি, এটা হচ্ছে যে when potential difference is large enough, then photocurrent attains a maximum constant value for a fixed metal and fixed intensity light. ফিক্সড মেটাল অ্যান্ড ফিক্সড ইন্টেন্সিটি লাইট, ঠিক আছে? এইটা তাহলে এইটা তাহলে when potential difference is large enough, then photocurrent attains a maximum constant value for a fixed metal and fixed intensity light. This is the saturated photocurrent. স্যাচুরেটেড ফটোকারেন্ট, তাহলে এইটা হচ্ছে স্যাচুরেটেড ফটোকারেন্ট। তাহলে বোঝা গেল স্যাচুরেটেড ফটোকারেন্ট জিনিসটা কি এবং কেন তোমার ওই পজিটিভ বায়াসে রেখে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে বাড়ালে কারেন্টটা বাড়ছে, বেড়ে গিয়ে একটা সময় পর সেটা স্যাচুরেটেড হচ্ছে। আর এবারে তুমি চলে আসছো যদি রিভার্স বায়াসে রাখতে। রিভার্স বায়াসে রাখলাম মানেটা কি, যে অ্যানোডটাকে তুমি এখন নেগেটিভ ইলেকট্রোড করে দিচ্ছ। আচ্ছা, আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছে তোমার ওই যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটা অ্যানোড দিয়ে অ্যাট্রাক্টেড হচ্ছিল। এখন তো তুমি অ্যানোডটাকে করে দিচ্ছ নেগেটিভ ইলেকট্রোড, তাহলে সেই ইলেকট্রনটা কি হবে, এইটা নেগেটিভলি চার্জ ইলেকট্রন আর এটা হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, একে অপরকে রিপেল করবে। রিপেল করলে কি হবে, রিপেল করলে ইলেকট্রন এই পর্যন্ত পৌঁছাতে চাইবে না বলে কি হবে, তোমার করসপন্ডিং কারেন্টটা কমতে থাকবে। তার মানে যদি রিভার্স বায়াসে তুমি রেখে দাও, মানে যদি রিভার্স বায়াসে রাখো, অর্থাৎ এই ভিটা যদি নেগেটিভ হতো, তাহলে কি হচ্ছে না, এই যে কারেন্টটা এই ছিল, এইটা এবারে কমতে থাকছে। কমে কি হচ্ছে না, কমে আস্তে 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 এটা তোমার জিরোতে চলে গেল। তাহলে আস্তে আস্তে তোমার জিরোতে চলে এলো। এই যে কোথায় জিরোতে এলো, যখন নেগেটিভ বায়াসে রেখে পোটেনশিয়ালটা একটা সার্টেন ভ্যালুতে গিয়ে পৌঁছাবে, সেটা হচ্ছে মাইনাস ভি জিরো। এই মাইনাস ভি জিরো যেটা, এইটাকে বলা হবে তোমার স্টপিং পোটেনশিয়াল। দিস ইজ দ্য স্টপিং পোটেনশিয়াল। তার স্টপিং পোটেনশিয়ালটা কি না, স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে, দেখো যে নেগেটিভ বায়াসে রাখছি মানে হচ্ছে অ্যানোডটা তোমার বেসিক্যালি নেগেটিভ ইলেকট্রন হয়ে গেছে, তখন ওই নেগেটিভলি চার্জ ইলেকট্রনের সঙ্গে অ্যানোডের বেসিক্যালি রিপালশন হচ্ছে। এবারে এতটাই বেশি তুমি পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে দিলে যাতে করে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জিওয়ালা ইলেকট্রনটাও তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে না।
তখনই তোমার করসপন্ডিং কারেন্টটা জিরোতে গিয়ে পৌঁছাবে এবং সেই পোটেনশিয়ালটাকে বলা হবে হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। তাহলে এটা কি না, দিস ইজ এ নেগেটিভ পোটেনশিয়াল when photocurrent becomes zero। আচ্ছা, এবারে দেখো যদি এমন হতো যে তোমার মানে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার যে ম্যাক্সিমাম তোমার ভেলোসিটি মানে ভিম্যাক্সটা যদি এরকম হতো, ম্যাক্সিমাম ভেলোসিটি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন যদি হয়, তাহলে তার করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা কি না, হাফ এম ভিম্যাক্স তার স্কোয়ার। তাহলে এবারে দেখো যে স্টপিং পোটেনশিয়ালটাকে বের করতে গেলে তোমাকে এই ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তার সঙ্গে তোমার এই মাইনাস ভি জিরো হচ্ছে পোটেনশিয়াল, ইলেকট্রনের চার্জকে পোটেনশিয়াল ডিফারেন্স গুণ করলে তোমার কাইনেটিক এনার্জি হয়। তো সেই কাইনেটিক এনার্জিটা যখন ওই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তখনই হচ্ছে তুমি সকল যেটা পাবে যে আর ইলেকট্রন তোমার বেরোবে না আর কি। ঠিক আছে, তাহলে আমি জাস্ট মাইনাস ভি জিরো লিখেছি। তাহলে সেইখান থেকে এখানে মাইনাস ভি জিরো মানে ওভারঅল জিনিসটা কিন্তু পজিটিভ, মানে ভি জিরোটা ইটসেলফ নেগেটিভ, তুমি যদি এই মাইনাসটাকে বাদ দিয়ে দাও দুদিকে সমান করে, মানে অ্যাকচুয়ালি হয়তো সুবিধা হবে এই মাইনাসটাকে বাদ দিয়ে দিলে আর কি। মানে অ্যাকচুয়ালি স্টপিং পোটেনশিয়াল যখন তুমি বলবে ওটা নেগেটিভ বায়াসে থাকতে হবে, তাহলে পোটেনশিয়ালটা বেসিক্যালি নেগেটিভ পোটেনশিয়াল। হ্যাঁ, তার মানে তোমার এই ই ভি জিরো এইটা দিয়ে ইলেকট্রনটা রিপেলড হচ্ছে, আর হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ভি ম্যাক্স স্কোয়ার এটা হচ্ছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রন যে তোমার বেসিক্যালি অ্যানোড দিকে এগোতে চাইছে। তাহলে এই দুটো যখন সমান হয়ে যাবে তখন জাস্ট ফটোকারেন্টটা শূন্য হবে। তো সেইখান থেকে তুমি জাস্ট এই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রন তার ভেলোসিটিটাকে তুমি ধর ক্যালকুলেট করে ফেলতে পারছো এই রকমভাবে। তাহলে যে ইলেকট্রনগুলো মানে একটা নির্দিষ্ট ইন্টেন্সিটির লাইট তুমি যখন অ্যানোডে ক্যাথোডে দিচ্ছ, সেখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইলেকট্রন তার যে ভেলোসিটিটা সেটা তুমি জাস্ট এই ফর্মুলা দিয়ে লিখে ফেলতে পারবে। ভিম্যাক্স হচ্ছে √2e⁴/m। তাহলে এইটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, যে ইকুয়েশন থেকে তোমার কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম তোমায় দিতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এই যে ছবিটা আঁকা হলো আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট, সেই আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট তার ছবির নেচারটা কেন এরকম দেখতে বা ইত্যাদিতে তুমি বুঝেছো নিশ্চয়ই। এখানে অবশ্যই একটা জিনিস বলে নেওয়া দরকার, একটা মেটালটা তোমার ফিক্সড, অর্থাৎ ক্যাথোডের যে মেটেরিয়ালটা সেটা তোমার ফিক্সড করে দেওয়া হচ্ছে, তার ফিক্সড মেটাল, আর তার সাথে হচ্ছে ফিক্সড ইন্টেন্সিটি, মানে যে লাইটটা তুমি পাঠাচ্ছ সেটা হচ্ছে ফিক্সড লাইট, তার ইন্টেন্সিটি তোমার ফিক্সড করে দেওয়া আছে, ফিক্সড মেটাল ফিক্সড ইন্টেন্সিটি, ফটোকারেন্ট ভার্সেস পোটেনশিয়াল ডিফারেন্স যে তুমি প্লট আঁকো তাহলে প্লটের নেচারটা এরকম দেখতে হবে। এবং আমার মনে হয় তুমি সমস্ত জিনিসগুলো এখানে বুঝতে পেরেছো, আমি এক্সপ্লেনেশন তো করলাম। দেখো বোঝা গেছে যেটা বলেছি এখন পর্যন্ত? হ্যাঁ স্যার। কারো অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, এবারে দেখো যে আমি যে ছবিটা এঁকেছি সেটা একটা ফিক্সড ইন্টেন্সিটিতে, তাহলে যদি আমি এই আই ভার্সেস ভি প্লট অ্যাট টু ডিফারেন্ট ইন্টেন্সিটি অফ ইনসিডেন্ট লাইট সেটা যদি দেখতে চাই, আমি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটাকে আমি আঁকবো আবার আগেরটা যেমন একটা পার্টিকুলার ইন্টেন্সিটিতে ছিল, এখন হচ্ছে দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটিতে আমি দেখতে চাইছি। তাহলে আগেরটা হচ্ছে ইন্টেন্সিটি তোমার ফিক্সড করা ছিল, এখন কিন্তু দুটো ডিফারেন্ট ইন্টেন্সিটি আমি দেখতে চাইছি। তাহলে এইখানে তোমার কারেন্ট, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা জিরো, এদিকটা পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক। তাহলে একটা ছবি তোমার প্রথমে দেখিয়ে দিই, সেই ছবিটা হচ্ছে এরকম দেখতে হলো। ধরে নাও যখন ইন্টেন্সিটিটা এটা হচ্ছে I1, আর একটা ইন্টেন্সিটি যখন তুমি নেবে, একটা ইন্টেন্সিটি ধরে নাও I2, যেখানে তোমার ফিক্সড মেটাল ইউজ করছো, ফিক্সড মেটাল, আচ্ছা ফিক্সড ফ্রিকোয়েন্সি ইউজ করছি, মানে আমি যে লাইটটাকে নিয়ে তার ফ্রিকোয়েন্সি ফিক্সড করে দিয়েছি, কিন্তু I2 গ্রেটার দ্যান I1, অর্থাৎ দুটো ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করা হচ্ছে। ফিক্সড ক্যাথোড ইউজ করা হচ্ছে, ফিক্সড মেটাল ইউজ করা হয়েছে, ফিক্সড ফ্রিকোয়েন্সি লাইট ইউজ করা হয়েছে, কিন্তু একজনের ইন্টেন্সিটি বেশি একজনের ইন্টেন্সিটি কম। আচ্ছা ইন্টেন্সিটি জিনিসটা তুমি নিশ্চয়ই জানো তো, যে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, সেটা হচ্ছে ইন্টেন্সিটি।
মানে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া, মানে ইন্টেন্সিটি বেশি মানে বেশি বেশি এনার্জি ধর ওই মেটালটার মধ্যে পড়ছে আর কি। তাহলে এটা দেখতে পাচ্ছ যে কারেন্টটা দেখো তোমার বেড়ে গেল, মানে স্যাচুরেটেড ফটো কারেন্টটা আগে যেটা ছিল ধরো আই স্যাট হয়তো আমি এটা বললাম, এখন ইন্টেন্সিটি বাড়িয়ে দিলে স্যাচুরেটেড ফটো কারেন্টটা বেড়ে গেছে, বেড়ে গিয়ে আই স্যাট ধরো প্রাইম হয়ে গেছে, এইটা হয়ে গেছে। তাহলে এই ছবিতে কি বুঝতে পারছো যে পরে ফিক্সড মেটাল and incident light of fixed frequency saturated photocurrent increases with increase in intensity of incident light. The photocurrent increases with increase in intensity, but stopping potential remains the same. তাহলে তোমার ইন্টেন্সিটি বাড়ালে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা ইনক্রিজ করছে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা পুরো একই থেকে যাচ্ছে। এবং দেখো ছবিতে এটা পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা এটা কেন হচ্ছে? আচ্ছা কেন হচ্ছে ব্যাপারটা কিছুই না, সেটা হচ্ছে যে তোমার এইখান থেকে কেন ইলেকট্রন বেরোচ্ছে, কারণ একটা পার্টিকুলার এনার্জি লাইট এখানে পড়ছে বলে। তো এবার যত ইন্টেন্সিটি বাড়াচ্ছ তত তত বেশি বেশি লাইট যদি এখানে পড়ে তাহলে এক্সপেক্টেড কি বেশি বেশি ইলেকট্রন বেরোবে। আর যদি বেশি বেশি ইলেকট্রন বেরোয় তাহলে যত বেশি ইলেকট্রন তোমার অ্যানোড পর্যন্ত পৌঁছাতে পারবে তত বেশি স্যাচুরেটেড ফটো কারেন্ট পাবো। তাহলে ইন্টেন্সিটি বাড়ানোর সাথে সাথে যেহেতু বেশি বেশি ইলেকট্রন বেরোচ্ছে এবং সাডেনলি যখন স্যাচুরেটেড করছে সমস্ত ইলেকট্রনগুলো অ্যানোড পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই মতো করে কারেন্টটা বাড়বে এটা। আচ্ছা কিন্তু এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু একই থেকে যাচ্ছে। এই স্টপিং পোটেনশিয়ালটা কেন একই থেকে যাচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে যখন তুমি ইন্টেন্সিটি বাড়াচ্ছ তখন বেশি বেশি ইলেকট্রন বেরোচ্ছে ঠিক আছে, কিন্তু ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তোমাকে বুঝতে হবে যে যখন আমি ইন্টেন্সিটি বাড়াচ্ছি, যদি এমন হতো এই যে ইন্টেন্সিটি যখন বাড়ালাম যদি এই কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন সেটা যদি বেড়ে যেত তাহলে স্টপিং পোটেনশিয়াল বেড়ে যেত। এই ইকুয়েশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো। যেটা দাঁড়াচ্ছে যদি তুমি ফ্রিকোয়েন্সি ফিক্সড করে দাও, এই যে সরি এখানে কি করলাম, ফিক্স কি লিখেছি, এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি ফিক্সড আর কি, মানে এটা ফিক্স দুবার হয়ে গেছে, বা ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি, ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি আর কি। মানে ফ্রিকোয়েন্সিকে তুমি ফিক্স করে দিচ্ছ, একটা পার্টিকুলার মেটাল যখন ইউজ করছো তাহলে ইন্টেন্সিটি বাড়ানোর পরেও কিন্তু তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন কিন্তু পাল্টাচ্ছে না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন পাল্টাচ্ছে না বলেই কিন্তু সকল তোমার এই স্টপিং পোটেনশিয়ালটা একই থেকে যাচ্ছে। তার মানে এইখান থেকে তুমি আরেকটা জিনিস যেটা বুঝে নিতে পারলে, এইখান থেকেই সেটা বুঝতে পারা যাচ্ছে যে স্টপিং পোটেনশিয়ালটা ফিক্সড কেন থেকে যাচ্ছে। কারণ স্টপিং পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যেতে পারতো যদি ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা পাল্টাতো, তাহলে কোনো রকম ভাবে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কিন্তু পাল্টাচ্ছে না। তাহলে এটা দাঁড়াচ্ছে যে তোমার কাইনেটিক এনার্জি অফ দ্য ejected electron is independent of the kinetic of the ejection is independent of the intensity of incident light, is independent of the intensity of incident light when frequency is constant। যখন ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে তখন কিন্তু ইন্টেন্সিটির উপরে কাইনেটিক এনার্জিটা কোনো রকম ভাবে নির্ভর করছে না। সেটা যেমন এই স্টপিং পোটেনশিয়ালের ফিক্সড ভ্যালু সেখান থেকে তুমি বুঝতে পারলে, অথবা কেউ অন্যরকম ভাবে যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা প্লট করতো উইথ রেসপেক্ট টু ইন্টেন্সিটি, তাহলে কি দাঁড়াতো না এইটাই তোমার কনস্ট্যান্ট হয়ে যেত। হ্যাঁ, তাহলে এটা কখন, এটা তুমি অবশ্যই ফিক্সড মেটাল নাও আর হচ্ছে ফিক্সড ফ্রিকোয়েন্সি না।
তাহলে ফিক্সড মেটাল ফিক্সড ফ্রিকোয়েন্সি নিয়ে যদি কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ইন্টেন্সিটি প্লট করো, সেটা দেখো প্যারালাল টু ইন্টেন্সিটি অ্যাক্সিস হয়ে যাচ্ছে। এটাকে রিপ্রেজেন্ট করছে যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা ইন্টেন্সিটির উপরে কোনো রকমভাবে নির্ভর করে না। সেটা আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লট থেকেও তুমি দেখতে পারো, অথবা কাইনেটিক এনার্জি ভার্সেস ইন্টেন্সিটি প্লট থেকেও তুমি পরিষ্কার জিনিসটাকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা পরিষ্কার বোঝা গেল? কোনো অসুবিধা নেই তো? মানে এটা ঠিক আছে তো এই দুটো জিনিস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এবারে তুমি আবার আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটাকে আঁকছো। এখন আমি কি করছি না, এখন ধরো আমি মেটালটাকে পাল্টে দিলাম, মানে একটা পার্টিকুলার মেটাল ইউজ না করে আমি জাস্ট তোমার ডিফারেন্ট মেটাল ইউজ করলাম, তাহলে দুটো ডিফারেন্ট মেটাল। আচ্ছা, মেটালের ক্ষেত্রে একটা আমি টার্ম ডিফাইন করছি ফাই বলে, সেটাকে বলে ওয়ার্ক ফাংশন। সেটা একটুখানি বুঝে নিই, যেটা না একটা মেটালের ক্যারেক্টারিস্টিক ফিচার। মানে ওয়ার্ক ফাংশনটা কি না, ধরো যে ইলেকট্রনটা তুমি বের করবে মনে করছো সেই ইলেকট্রনটা তো বাউন্ড ইলেকট্রন, মানে ইলেকট্রনটা তো একটা মেটালের মধ্যে আটকে আছে, মানে একটা অ্যাটম আছে, এই অ্যাটমের নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস ইলেকট্রনকে আটকে রেখে দেয়, সেখানে ইলেকট্রনগুলো তো বাউন্ড ইলেকট্রন না, তাহলে ইলেকট্রনটাকে বের করতে গেলে তোমাকে একটা মিনিমাম এনার্জি দিতে হবে। তাহলে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম এনার্জি that is required to eject an electron from a clean metallic surface having zero kinetic energy. তাহলে ওয়ার্ক ফাংশনটা হচ্ছে দিস ইজ দ্য মিনিমাম এনার্জি দ্যাট ইজ রিকোয়ার্ড টু ইজেক্ট অ্যান ইলেকট্রন ফ্রম এ ক্লিন মেটালিক সারফেস হ্যাভিং জিরো কাইনেটিক এনার্জি। মানে জাস্ট ইলেকট্রনটাকে বের করতে যে এনার্জিটা লাগছে, মানে তুমি যে এনার্জিটা দেবে সেই এনার্জিটা কি হয়, একটা পোর্শন সার্টেনলি হচ্ছে ইলেকট্রনটাকে বের করতে কাজে লাগে, আর একটা পোর্শন তার কাইনেটিক এনার্জি দেয়। তাহলে ওয়ার্ক ফাংশন হচ্ছে সেইটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ শুধুমাত্র ইলেকট্রনটাকে বের করতে কাজে লাগবে, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। যখন আমি দুটো ডিফারেন্ট মেটাল বলবো, তখন যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে দুজনের ওয়ার্ক ফাংশন ধরো আলাদা আলাদা হবে। মানে একটার ওয়ার্ক ফাংশন যদি ফাই 1 হয়, একটা ওয়ার্ক ফাংশন হচ্ছে ফাই 2। তাহলে যার ওয়ার্ক ফাংশন বেশি তার ক্ষেত্রে ইলেকট্রনটা তত টাইটলি বাউন্ড। বুঝতে পারছো তো? মানে যার ওয়ার্ক ফাংশন বেশি মানে হচ্ছে ইলেকট্রনটা তার ক্ষেত্রে হচ্ছে তত টাইটলি বাউন্ড। বা আয়নাইজেশন পোটেনশিয়ালের রেসপেক্টে যদি বলো, যার আয়নাইজেশন পোটেনশিয়াল হচ্ছে যত বেশি, তার করসপন্ডিং ওয়ার্ক ফাংশন হচ্ছে তত বেশি, এবং সেই ইলেকট্রনটাকে বের করতে তোমাকে তত বেশি এনার্জি দিতে হবে। আচ্ছা, এবার আমি কি করছি, আমি ধরো একটা এই ফিক্সড ফ্রিকোয়েন্সির লাইট পাঠাচ্ছি, ফিক্সড ফ্রিকোয়েন্সি আমি লাইট পাঠাচ্ছি, আর ধরো ফিক্সড ইন্টেন্সিটিও করছি। মানে যে লাইটটা পাঠাচ্ছি তার ফ্রিকোয়েন্সি ফিক্সড, তার ইন্টেন্সিটি ফিক্সড, শুধু দুটো ডিফারেন্ট মেটাল যে ইউজ করা হচ্ছে। একটার জন্য প্রথমে আমি ছবিটাকে এঁকে দিই। একটার জন্য ছবিটা এইটা ধরে নাও, এটা হচ্ছে তোমার ফাই 1 এর জন্য ছবিটা। আর এবার ইন্টেন্সিটি যদি ফিক্সড করে দেওয়া হয়, তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ওই তিন মেটালিক সারফেসে ইলেকট্রন যতগুলো বেরোচ্ছে সেই সংখ্যাটা ফিক্সডই থেকে যাচ্ছে, তখন স্যাচুরেটেড ফটোকারেন্ট কিছু পাল্টাচ্ছে না। কিন্তু এটা ইম্পর্টেন্ট যে যদি তোমার ওয়ার্ক ফাংশন বেড়ে যায়, ইলেকট্রনটা যেহেতু টাইটলি বাউন্ড থাকছে, টাইটলি বাউন্ড থাকলে কি হবে, যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জিটা কম হবে। কাইনেটিক এনার্জি যদি কম হয় তাহলে সে অ্যানোড পর্যন্ত পৌঁছাতে চাইবে না। অ্যানোড পর্যন্ত পৌঁছাতে না চাইলে কি হবে তোমার, না তার করসপন্ডিং কারেন্টটাকে কমতে থাকবে। তার মানে যখন পোটেনশিয়াল ডিফারেন্সটা প্রচন্ড বেশি, তখন উপায় নেই, সমস্ত ইলেকট্রনগুলো বেরোচ্ছিল তারা অ্যানোড পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু যখন তুমি পোটেনশিয়ালটা আস্তে 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 কমাচ্ছ, তাহলে এইখান থেকে আস্তে আস্তে কি হবে, তুমি দেখবে যে তোমার এটা কমছে, দেখবে তোমার কারেন্টটা, মানে পোটেনশিয়াল ডিফারেন্সটা আস্তে আস্তে কমতে থাকবে, মানে ফটো কারেন্টটা কিন্তু আস্তে 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 তোমার কমবে। এটা স্যাচুরেট করে গেছে, এটা আস্তে আস্তে কমবে, কমে গিয়ে তোমার মানে যদি এটা ফাই 1টা না, এখানে তফাৎটা বুঝতে পারবে না, এইখানে জাস্ট আমি দেখাচ্ছি তোমার। প্রথমটা যদি ফাই 1 এর জন্য হয় আর পরেরটা যদি ফাই 2 এর জন্য হয়, তাহলে ফাই 2টা গ্রেটার দ্যান ফাই 1। তাহলে কি হলো দেখো, তার মতো করে তুমি দেখতে পাচ্ছ যে স্টপিং পোটেনশিয়ালটা একটা যদি মাইনাস V0 হতো, আর একটা হচ্ছে মাইনাস V0 প্রাইম, অর্থাৎ স্টপিং পোটেনশিয়ালটা তোমার কমে গেছে। কেন কমে গেছে বোঝার চেষ্টা করো, যে যদি ওয়ার্ক ফাংশন বেড়ে যায়, ভালো করে বোঝো, যদি ওয়ার্ক ফাংশন বেড়ে যায় তার মানে হচ্ছে ইলেকট্রনটা তত টাইটলি বাউন্ড। তাহলে এবার একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি ফিক্সড ইন্টেন্সিটি লাইট দিলে, যার ওয়ার্ক ফাংশন বেশি তার ইলেকট্রনটা টাইটলি বাউন্ড হওয়ার জন্য ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কমে যাবে।
আর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কমে গেলে তোমার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি দেখতে পেলে কি না, যার ওয়ার্ক ফাংশন বেশি তার স্টপিং পোটেনশিয়ালটা কমে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উইথ ইনক্রিজ ইন work function of the metal, increase in work function of the metal, saturated photocurrent remains the same, current remains the same, but stopping potential কি হবে, ডিক্রিজ করবে। তাহলে এই লজিকটা পরিষ্কার বুঝতে পেরেছো তো? স্যার একবার বলবেন? হ্যাঁ, এই তো জাস্ট স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে যে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল তত বেশি হবে। এটা বুঝতে পেরেছো? ইজেক্টেড ইলেকট্রনের এই কাইনেটিক এনার্জিটা যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল তত বেশি হবে। এটা বুঝতে পারছো তো এই ইকুয়েশন থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে ওয়ার্ক ফাংশন যদি বেশি হয় তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কম হবে না বেশি হবে, সেটা বলো। ওয়ার্ক ফাংশন বেশি মানে হচ্ছে ইলেকট্রনটা তত টাইটলি বাউন্ড। ইলেকট্রন যদি তত টাইটলি বাউন্ড হয় তাহলে একটা পার্টিকুলার এনার্জি দিয়ে যদি তুমি ইলেকট্রনটাকে বের করো, যার ক্ষেত্রে ইলেকট্রনটাকে বের করতেই বেশি এনার্জি লেগে গেল, তার ক্ষেত্রে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কম হবে। আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কম হয়ে গেলে স্টপিং পোটেনশিয়ালটা কম হবে। এখন পরিষ্কার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই হচ্ছে গল্পটা। তাই বোঝা গেল। তাহলে যদি তুমি ডিফারেন্ট মেটাল ইউজ করো তাহলে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে স্টপিং পোটেনশিয়ালটা সেইটা কিন্তু তোমার সকল মানে স্যাচুরেটেড ফটোকারেন্টটা 1 থেকে যাচ্ছে, কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কিন্তু তোমার মানে বাড়ার সাথে সাথে তোমার ওয়ার্ক ফাংশন বাড়ার সাথে সাথে কিন্তু স্টপিং পোটেনশিয়ালটা কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট এবার আমরা যেটা করছি যে তোমার সেম মেটাল ইউজ করো কিন্তু সেম ইন্টেন্সিটি ইউজ করো, কিন্তু ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ করে দাও। তো দেখো একটা ফিক্সড মেটাল তুমি ইউজ করছো, ইন্টেন্সিটি ফিক্সড কিন্তু ফ্রিকোয়েন্সিটা ধরে নাও নিউ2টা গ্রেটার দ্যান নিউ1। আচ্ছা, একটা জিনিস একটু পরে তোমরা শিখবে, সেটা হচ্ছে এই যে মানে এই যে ফ্রিকোয়েন্সি বাড়ালে মানে আমি এটা পরে আলোচনা করব আর কি, মানে সেটা এখনো ক্লাসিক্যাল থিওরি তার এক্সপ্লেনেশন ছিল না, এটা কোয়ান্টাম থিওরিতে বা আইনস্টাইন বেসিক্যালি এক্সপ্লেন করতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট আমরা দেখাবো আর কি একটু পরেই। তোমার লাইট যে কালেকশন অফ ফোটনস, যেটা আইনস্টাইন বলবেন, এখনো বলেননি, বলবেন লাইট যে কালেকশন অফ ফোটনস। লাইট যদি কালেকশন অফ ফোটনস হয় তাহলে যখন আমি ইন্টেন্সিটি বেশি বলছি তার মানেটা কি, মানে ইন্টেন্সিটি এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া। তো এবারে এনার্জিটা ক্যারি করছে কে, ফোটনস গুলো। তাহলে এবারে এক একটা ফোটনের এনার্জি দেখবে পরে এইচ নিউ হয়। এক একটা ফোটনের এনার্জি যদি এইচ নিউ হয় তাহলে ইন্টেন্সিটি আমি ফিক্স করছি মানে পার ইউনিট টাইমে পার ইউনিট ক্রস সেকশন এরিয়া দিয়ে একই এনার্জি যাচ্ছে। এবার ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে সাডেনলি নাম্বার অফ ফোটনস কমে যাবে, মানে নাম্বার অফ ফোটনস তাকে তোমাকে গুণ করতে হবে এক একটা ফোটনের এনার্জি দিয়ে, তবে তো তুমি ইন্টেন্সিটি পাবে। ঠিক আছে? তো তাহলে এবারে যদি ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায় তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, তাহলে এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেলে তার নাম্বার অফ ফোটনস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া সেই সংখ্যাটা কাছে কমে যাবে। এটা পরিষ্কার বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো, তাহলে এবার আমি সেই কাজটাকে করছি যে ফিক্সড মেটাল আই ফিক্স করছি। তাহলে এবারে যখন তুমি আইভি ক্যারেক্টারিস্টিক্স প্লটটাকে তুমি আঁকবে, এদিকে ভি ধরো এইটা, ধরো আমি একটার জন্য তোমাকে প্রথমে ছবিটাকে এঁকে দিই। সরি, এটা জায়গাটা ধরবে না। ধরো এইটা ধরে নাও যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে তোমার নিউ1 ফ্রিকোয়েন্সিতে, এইখানে না হয় লিখছি নিউ1 ফ্রিকোয়েন্সিতে ছবিটা হচ্ছে এরকম।
আর এবার ফ্রিকোয়েন্সি যখন বাড়িয়ে দিলে কি হলো, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে তোমার দুটো জিনিস দাঁড়াচ্ছে, যে এক একটা ফোটনের এনার্জি কিন্তু এইচ নিউ, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিলে ইন্টেন্সিটি ফিক্স করে দিলে নাম্বার অফ ফোটনস কমে গেল, আর এক একটা ফোটন বেসিক্যালি এক একটা ইলেকট্রন বের করতে পারে, তার মানে কি ইলেকট্রন যেটা বেরোবে সেই সংখ্যাটা কমে যাবে। দেখো ইন্টেন্সিটি ফিক্সড, ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে নাম্বার অফ ফোটনস কমে গেল, আর এক একটা ফোটন যদি এক একটা ইলেকট্রনকে বের করে তাহলে ইলেকট্রন কম বেরোবে, ইলেকট্রন কম বেরোবে মানে হচ্ছে তোমার স্যাচুরেটেড ফটো কারেন্টটা কিন্তু তোমার এখন কমে গেল, এটা কমে যাবে। তাহলে এটা যদি নিউ ওয়ান হয়, এইটা হচ্ছে নিউ টু, কমে গেল স্যাচুরেটেড ফটো কারেন্টটা। আর আচ্ছা এবারে কি হচ্ছে, এবারে যেহেতু একটা ফোটন একটা ইলেকট্রনকে বের করতে পারে, যে ইলেকট্রনটা বেরোবে তার কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে যদি ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। তাহলে ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে কি একটা ফোটনের এনার্জি বেড়ে গেল, তাহলে এনার্জি কত বেড়ে যাবে, যে ইলেকট্রনটা বেরোবে তার করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে, কারণ আমি ফিক্স মেটাল নিয়েছি, কারণ ইলেকট্রনটা বের করতে তো প্রত্যেকটা একই এনার্জি লাগছে। তাই যদি বেশি এনার্জিওয়ালা ফোটন দিয়ে ধাক্কা দিয়ে আমি ইলেকট্রনটাকে বের করি, তাহলে অবভিয়াসলি কি হচ্ছে, যে ইলেকট্রনটা বেরোবে সেই ইলেকট্রনটা বেশি কাইনেটিক এনার্জি নিয়ে যাবে, আর বেশি কাইনেটিক এনার্জি নিয়ে গেলে কি হবে, তার করসপন্ডিং স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যাবে। তার মানে ছবিটা কেমন হয়ে যাবে, এখন ছবিটা এরকম দেখতে হয়ে যাবে। হ্যাঁ, সেটা কার জন্য না, নিউ টু ফ্রিকোয়েন্সিতে, এখানে নিউ টুটা গ্রেটার দ্যান নিউ ওয়ান। দেখো এই জিনিসটা তুমি বুঝতে পারলে কিনা, দেখো কোনো অসুবিধা আছে কিনা। স্যার স্টপিং স্যার আরেকবার পটেনশিয়ালটা একটু বলবেন? না, স্টপিং পোটেনশিয়ালটা এইটুকু বোঝার চেষ্টা করো, যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল তত বেশি হবে। এটা মানছো না মানছো না? কি রে, মানে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার কাইনেটিক এনার্জি যত বেশি হবে স্টপিং পোটেনশিয়াল তত বেশি হবে, এটা মানছিস না মানছিস না? হ্যাঁ, মানে এটা তো বুঝতে পারলাম। মানে কেন কেন কষ্ট করে মানছিস মনে হচ্ছে? স্যার অসুবিধা হচ্ছে একটুখানি বুঝতে। আরে বাবা, 1000বার তো বলা হয়ে গেল, আশ্চর্য তো। তাহলে এই তো স্টপ, এই ইকুয়েশনটা বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ কি না? বুঝতে পেরেছি। তাহলে এই ইকুয়েশনটা স্যার বুঝলে কিন্তু কি দেখতে পাচ্ছিস তুই? তাহলে যে ইলেকট্রনটা আমার স্টপিং পোটেনশিয়ালটা কি, স্টপিং পোটেনশিয়ালটা হচ্ছে যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেই ইলেকট্রনটাকে আটকে দিতে হবে, ঠেলে আটকে দিতে হবে। তা ঠেলে আটকাবো কি করে, মানে ঠেলা মানে হচ্ছে নেগেটিভ বায়াসে রেখে এই অ্যানোডের পোটেনশিয়ালটা নেগেটিভ করে দেবো, তাই তো? এবারে যে ইলেকট্রনটা কিন্তু অনেক বেশি এনার্জি নিয়ে যায়, তাহলে তাকে বেশি মানে বেশি ঠেলা দিয়ে তাকে আটকাতে হবে। তা বেশি ঠেলা দিয়ে আটকানো মানে হচ্ছে স্টপিং পোটেনশিয়ালটা বেড়ে যাওয়া। হ্যাঁ, এটা সাধারণ বুদ্ধি, চোখটাকে বন্ধ করে একটুখানি মনে মনে নিজে নিজে ঠিক করে নে। জাস্ট জাস্ট তোর দিকে ধর কিছু লোক ধেয়ে আসছে, বা কিছু একটা মানে তোকে আটকাতে, মানে তাকে আটকাতে হবে। তা তাকে আটকানোর জন্য কি হবে, যে যত বেশি এনার্জি নিয়ে ধেয়ে আছে তাকে আটকানোর জন্য তোকে তত বেশি বল প্রয়োগ করতে হবে। তো তা যত বেশি বল প্রয়োগ করবে তত বেশি স্টপিং পোটেনশিয়াল হবে, ঠিক আছে? না এখনো ঠিক নাই? না স্যার ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে এবারে কথাটা হচ্ছে যে ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, ঠিক আছে? একটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর নিউটা হচ্ছে তোমার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি। এবার আমায় বল যে ফ্রিকোয়েন্সি বাড়ালে একটা ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি বেশি, আর তারপরে সেই এনার্জির একটা পোর্শন খরচ হয়ে যাচ্ছে জাস্ট ইলেকট্রনটাকে বের করার জন্য, আর বাকি যে এনার্জিটা সেটা কি হবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি দেবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবারে ফ্রিকোয়েন্সি বাড়ালে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে, তুই মানছিস তো? হ্যাঁ বাড়ছে। তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়লে স্টপিং পোটেনশিয়াল, ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়লে স্টপিং পোটেনশিয়াল বাড়বে, সেটা মানছিস তো? কি হুঁ তো না ঠিক নাকি? এটা কি আমার কথাবার্তা, তোর হুঁ বলার মধ্যে কোনো কনফিডেন্স আমি দেখছি না। মানে ফোটনের এনার্জি যদি বেড়ে যায় তাহলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়বে, সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। আর ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বাড়লে স্টপিং পোটেনশিয়াল বাড়বে, সেটা বোঝা যাচ্ছে? হ্যাঁ। তাহলে কি হলো তাহলে? তার মানে এই তো তাহলে স্টপিং পোটেনশিয়াল বেড়ে গেল। যেটা আগে ছিল যদি এইটা মাইনাস ভি জিরো হতো, এইটা হয়ে যাচ্ছে মাইনাস ভি জিরো
প্রাইম, এটা বেড়ে গেল। প্রাইম। আর এবারে কথাটা হচ্ছে যে ইন্টেন্সিটি ফিক্সড, মানে টোটাল এনার্জি ফিক্সড, কিন্তু এক একটা ফোটনের এনার্জি বেড়ে গেল। তাহলে একটা ফোটনের এনার্জি ইনটু নাম্বার অফ ফোটনস, সেটা তো টোটাল এনার্জি দেবে। মানে ইন্টেন্সিটি মানে হচ্ছে বেসিক্যালি টোটাল এনার্জি ভাব, ঠিক আছে? তাহলে এবারে কি হবে, তাহলে এক একটা ফোটনের এনার্জি ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে এক একটা ফোটনের এনার্জি বেড়ে যাওয়া, তারপরে নাম্বার অফ ফোটনস তার সংখ্যা কি হবে, কমে যাবে। আর একটা ফোটন তো একটা ইলেকট্রন বের করে, তার নাম্বার অফ ফোটনসের সংখ্যা যদি কমে যায় তাহলে স্যাচুরেটেড ফটোকারেন্ট কি হবে, কমে যাবে। ঠিক আছে? হ্যাঁ। ছবিটা কেমন হলো তাহলে? ছবিটা এরকম হলো। হ্যাঁ। এই তো গল্পটা, আবার কি এত কষ্ট করে বোঝার কি আছে, এটা সাধারণ বুদ্ধির কথা। এখন পরিষ্কার ছবিটা, না না এখনো পরিষ্কার নয়? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, তাহলে বোঝা গেল। মাইক্রোফোন অফ কর সব, মানে একটা আওয়াজ হচ্ছে। হ্যাঁ, দেখো তাহলে কি হলো না, এইখানে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ফর এ ফিক্সড মেটাল and a light of fixed intensity কি হচ্ছে না, with increase in frequency stopping potential increases but saturated photocurrent decreases। ঠিক আছে, পরিষ্কার জিনিসটা? হ্যাঁ স্যার। আর এবারে দেখো যে কথাগুলো আমি বললাম, হ্যাঁ স্যার। আচ্ছা যে কথাগুলো আমি বললাম যে এই আলোচনাটা করতে গিয়ে আমি কি বললাম না, আমি বললাম হচ্ছে তোমার বেসিক্যালি একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দিয়ে ইলেকট্রনটা তোমার বের করছে। তাহলে এবারে দেখো যে যদি এমন হতো যে ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকতো, তাহলে কি হতো, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি কম থাকতো তাহলে ইলেকট্রন কোনোভাবেই বেরোতো না, কারণ ইলেকট্রনটাকে বের করতে তো একটা মিনিমাম এনার্জি লাগবে, যে এনার্জিটা হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশনের সঙ্গে সমান। তাহলে এবারে তুমি যে ফোটনটা দিয়ে ইলেকট্রনটাকে ধাক্কা দিলে ইলেকট্রনটাকে বের করার জন্য, তাহলে সেই ফোটনের এনার্জিটা যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকে, অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা যদি একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকে, তাহলে কিন্তু কোনো রকম ভাবেই তোমার ইলেকট্রন বেরোবে না। ঠিক আছে, কি এটা বোঝা গেল না, বোঝা গেল না? হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে যেটা কথা হচ্ছে যে তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা, যে ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সি রাখলে তোমার ইন্টেন্সিটি যত বেশি হোক না কেন কোনো রকম ভাবে ইলেকট্রনটা বেরোবে না, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে যেটা কথা সেটা হচ্ছে যে ইফ frequency of incident light is below a certain value, then no electron will be emitted whatever larger the intensity of incident light be. That this frequency is called threshold frequency and represented by কি না তোমার নিউ জিরো দিয়ে এক্সপ্রেস করা। তাহলে দেখো যে যেটা কথা হচ্ছে একটা ফোটন সে বেসিক্যালি ইলেকট্রনকে ধাক্কা দিয়ে ইলেকট্রনটাকে বের করছে, মানে একজনই জাস্ট পাচ্ছে। ঠিক আছে তো, এবারে সেই ফোটনটার এনার্জিটা এইচ নিউ, তাহলে এবারে যদি ফ্রিকোয়েন্সিটা কম হয় তাহলে এইচ নিউ অর্থাৎ ফোটনের এনার্জিটা কম হবে, তাই এনার্জি যদি কম হয় তাহলে কিন্তু কোনো রকম ভাবে তুমি আর ইলেকট্রনটাকে বের করতে পারবে না।
ঠিক আছে? তাহলে সেই যে ফ্রিকোয়েন্সিটা তাকে বলা হবে হচ্ছে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? তাহলে দেখো যদি তুমি মানে আমি ছবিটাকে দুটো ছবি একসাথে আঁকবো, যে একটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্ট তুমি পেলে, যে ইন্টেন্সিটি তুমি যত বেশিই নাও না কেন, ফ্রিকোয়েন্সিটাকে যদি একটা সার্টেন ভ্যালুর থেকে তুমি কম করে দাও, তাহলে কোনো রকমভাবে ইলেকট্রন বেরোবে না বা ফটো করে তুমি পাবে না। সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এটা আচ্ছা, এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, তখন কিন্তু কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তত বাড়বে, যেটা আমি আগে এইটাকে এক্সপ্লেন করার জন্য যেটা বললাম, যে তোমার মানে ইলেকট্রনটাকে বের করার জন্য অবশ্যই ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হতে হবে। এবার ধরো ইলেকট্রন বেরোলো, ইলেকট্রন বেরোনোর পরে হচ্ছে ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, ইনসিডেন্ট ফোটনের এনার্জি তত বেশি হবে, সেখানে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা তত বেশি হবে। তাহলে যদি এমন হয় যে ইফ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন, frequency of incident radiation is above the threshold frequency, if frequency of incident radiation is above the threshold frequency, then if frequency of incident radiation is above the threshold frequency, then kinetic energy of the ejected electron increases linearly with increase in frequency of incident light. Frequency of ইনসিডেন্ট লাইট। তাহলে কি বলা হচ্ছে, একটু ঝামেলা করছে না? কি হলো না, if frequency of incident radiation is above the threshold frequency, the kinetic energy of the ejected electron increases linearly with increase in frequency of the incident light. কারণ ফ্রিকোয়েন্সির সঙ্গে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি এইচ নিউ, সেটা লিনিয়ারলি যেহেতু কানেক্টেড, তাহলে কি হলো, ছবিটা যদি তুমি আঁকো কেমন দেখতে হবে, ধরো এদিকে তুমি এক কাজ করো, ফ্রিকোয়েন্সি প্লট করো, আর এদিকে হচ্ছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন প্লট করো। এটা ঠিক আছে? তাহলে এবারে কি দাঁড়াচ্ছে, যে ছবিটা দেখতে হচ্ছে কিরকম, দেখো প্রথম কথা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে যদি কম হয়, তাহলে তোমার কোনো ইলেকট্রন বেরোবে না। তাহলে যা হবে তার পরে এইটা, তাহলে আমি একটা ফিক্সড মেটাল ইউজ করছো, মেটালটাকে ফিক্সড করে দিয়েছো, তাহলে ফ্রিকোয়েন্সি বাড়াবে, কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন তোমার বাড়ছে। আচ্ছা, এবং দেখো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, মানে এইখানে কাইনেটিক এনার্জিটা তো জিরো, একটা সার্টেন ফ্রিকোয়েন্সি নিউ জিরো, তার নিচে হলে কিন্তু তোমার কাইনেটিক এনার্জিটা তোমার বেসিক্যালি কি হচ্ছে, তারও কমে থাকছে, মানে সেই দ্বারা এটাকে যদি এক্সট্রাপোলেট করো, তাহলে এটা দাঁড়াচ্ছে যে তখন এনার্জিটা নেগেটিভ হচ্ছে। তার মানে বেসিক্যালি নিউ জিরো ফ্রিকোয়েন্সি, তারপরেই কিন্তু ইলেকট্রনটা বেরোচ্ছে। তাহলে 6 নম্বর পয়েন্ট সেটাও তুমি বুঝতে পারলে। অ্যাট দ্য সেম টাইম 7 নম্বর পয়েন্ট, কাইনেটিক এনার্জি ফ্রিকোয়েন্সির সাথে লিনিয়ারলি রিলেটেড আর কি, প্রপোর্শনাল, সেটা তুমি বুঝতে পারছো। আর এইখান থেকে আরেকটা জিনিস যেটা তুমি বুঝতে পারছো, যে এই যে করসপন্ডিং কাইনেটিক এনার্জিটা, মানে যখন তোমার মানে মানে অন্যভাবে বলতে গেলে যে যে এই দেখো এই এতখানি এনার্জি, এই যে -5 থেকে 0, এতখানি এনার্জি দিলে তবে তোমার ইলেকট্রনটা বেরোবে। তাহলে এইটা একটা নেগেটিভ এনার্জি, মানে সাম কাইন্ড অফ একটা বাইন্ডিং এনার্জি। তাহলে দেখো এই যে মিনিমাম কতখানি এনার্জি দিলে তবে তুমি কাইনেটিক এনার্জিটা পজিটিভ হবে, অর্থাৎ ইলেকট্রনটা বেরোবে, না এতখানি এনার্জি দিলে। তাহলে এই -5টা হচ্ছে তোমার নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। তাহলে 5টা হচ্ছে ওয়ার্ক ফাংশন, -5টা হচ্ছে নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন। তাহলে দেখো তুমি যদি জাস্ট কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করো, আগে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ইন্টেন্সিটি প্লট করেছিলাম, যেটা তোমার প্যারালাল টু ইন্টেন্সিটি অ্যাক্সিস হয়েছিল। এখন কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস কাইনেটিক এনার্জি অফ ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস ফ্রিকোয়েন্সি যদি প্লট করো, তাহলে এই এরকম একটা ছবি হবে। তাহলে ছবিটা অ্যাকচুয়ালি শুরু হবে হচ্ছে একটা নিউ জিরো ফ্রিকোয়েন্সি থেকে, এখন তুমি এক্সট্রাপোলেট করো, তাহলে তুমি এই এনার্জিটা দেখো এইখানে মাইনাস, মানে ওয়াই অ্যাক্সিসকে বা কাইনেটিক এনার্জি অ্যাক্সিসকে একটা পার্টিকুলার পয়েন্টে কাট করছে, আর এই যে করসপন্ডিং লেন্থটা, এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে নেগেটিভ অফ দ্য ওয়ার্ক ফাংশন তোমাকে দিচ্ছে। ঠিক আছে, ছবিটা বোঝা গেল?
হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই ছবিটা যদি দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে করতাম, তাহলে ইফ কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি মানে এই কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি, সরি এইভাবে না লিখে যখন অন্যভাবে বলি। আচ্ছা এবারে যদি আমি এখানে একটা মেটাল নিয়েছি তো কিন্তু দুটো ডিফারেন্ট মেটাল নিতাম, তাহলে দুটো ডিফারেন্ট মেটালের জন্য তো ওয়ার্ক ফাংশন আলাদা। তাহলে ওয়ার্ক ফাংশন যদি আলাদা হয় তাহলে নিশ্চয়ই এই যে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা তোমার আলাদা হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে না, ফর টু ডিফারেন্ট মেটালস কাইনেটিক এনার্জি ভার্সেস নিউ প্লট উইল বি, মানে উইল বি বা ইজ বলা ভালো, মানে আমি অ্যাকচুয়ালি এক্সপ্লেন তো পরে করব, ইজ প্যারালাল টু প্লট is parallel to, মানে for two different metal kinetic energy versus new plot is parallel to, মানে parallel to each other with parallel মানে হচ্ছে সেম স্লোপ আর কি, with same slope, but kinetic energy axis intercepts are different, কারণ কাইনেটিক এনার্জি অ্যাক্সিস যে ইন্টারসেপ্টটা সেটা তোমার ওয়ার্ক ফাংশন দিচ্ছে। এবার দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা আলাদা। তো মাইক্রোফোনটা অফ কর দে, মাইক্রোফোন অন হয়ে গেছে মানে। দেখো এইখানে যদি আমি এই কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করি, দুটো ছবির নেচারটা কেমন হবে? কি হলো, কারো মাইক্রোফোন অন হয়ে যাচ্ছে, মানে একটু অন করে একবার অফ করতো, সবসময় করে আওয়াজ হচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে। দুটো ছবি ধরো, এটা ধরো মেটাল 1, এটা মেটাল 2, এর ওয়ার্ক ফাংশন ধরে নাও φ1, এর ওয়ার্ক ফাংশনটা হচ্ছে φ2, যেখানে φ2টা গ্রেটার দেন φ1। সেই জন্য এই যে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা দেখো, এইটা হচ্ছে তোমার মাইনাস φ1 দিচ্ছে, এটা হচ্ছে মাইনাস তোমার φ2 দিচ্ছে। তা দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করলে তোমার এরকম দেখতে হবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? আচ্ছা, লাস্ট যে পয়েন্ট আমরা উল্লেখ করব, যেটা তোমার দেখে খুব সিম্পল মনে হয় কিন্তু দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং যেটা বলবো সেটা একটা ওয়ান অফ দ্য অবজারভেশন যেটা সকল তোমার এ দিয়ে ব্যাখ্যা করা যায় না। হ্যাঁ, সেটা কি না, সেটা হচ্ছে যে ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস, যেটা ক্লাসিক্যাল থিওরি দিয়ে কিন্তু কোনো রকম ভাবে ব্যাখ্যা করতে পারবে না, বা ওয়েভ থিওরি অফ লাইট দিয়ে তুমি কোনো রকম ভাবে ব্যাখ্যা করতে পারবে না। ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। ইনস্ট্যান্টিনিয়াস এর মানেটা কি? মানেটা হচ্ছে ইলেকট্রনটা এমিটেড হচ্ছে, ইলেকট্রন ইজ এমিটেড বা মানে ইজেক্টেড আর কি, এমিটেড ফ্রম দ্য ক্লিন মেটালিক সারফেস immediately after the light is incident on it, মানে জাস্ট লাইট পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার ইলেকট্রনটা এমিটেড হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে তোমার ইনস্ট্যান্টিনিয়াস মানে প্রসেসটা। তাহলে এইটা তোমার দেখে মনে হচ্ছে কি একটা সাধারণ কথা, কি একটা বললাম, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা একটা অবজারভেশন, যে অবজারভেশনটা কিন্তু সকল দেখবে ক্লাসিক্যাল থিওরি বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে না। তাহলে দেখো, তাহলে আমরা জাস্ট এই কতগুলো মানে 8টা 9টা তোমার ইম্পর্টেন্ট ফিচার্স অফ ফটোইলেকট্রিক এফেক্ট বলেছি, এবং যে ফটোইলেকট্রিক এফেক্ট এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো লেনার্ডের যে এক্সপেরিমেন্ট, মানে লেনার্ড, হলওয়ার্কস, টোলস্টপ সবাই এক্সপেরিমেন্টগুলো করেছেন। আমি লেনার্ড এক্সপেরিমেন্টে এখানে পার্টিকুলারলি জোর দিচ্ছি। লেনার্ড এক্সপেরিমেন্ট থেকে এই ইম্পর্টেন্ট অবজারভেশনগুলো জাস্ট পাওয়া যাচ্ছে।
আচ্ছা, এই অবজারভেশনগুলোকে যখন আমি এক্সপ্লেন করছিলাম, দেখো সবগুলি আমি এক্সপ্লেন করতে 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 এসেছি। এবারে জাস্ট একটুখানি বোঝার চেষ্টা করো যে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়ার চেষ্টা করা হয়েছে সেই এক্সপ্লেনেশনগুলো কোনটা ক্লাসিক্যাল থিওরির উপর বেস করে আর কোনটা এক্সপ্লেন করার জন্য আমি নতুন কিছু একটা ধরেছি। তুমি দেখো যে ক্লাসিক্যাল থিওরি বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক লাইটকে একটা ওয়েভ হিসেবে ধরা হয়। লাইটকে যদি তুমি ওয়েভ হিসেবে ধরো তাহলে তোমার ইন্টেন্সিটি যেটা বলছি বা এনার্জি যেটা বলছি সেটা অ্যাম্পলিটিউডের স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। অর্থাৎ মানে একটা ঢেউয়ের মতো, তো মানে ঢেউয়ের তীব্রতা যত বেশি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি তত বেশি, এইভাবে গল্পটা। কিন্তু এই যে পরের দু একটা জিনিস আমি যখন এক্সপ্লেন করলাম, এরকম বললাম না যে দেখো লাইট যেন একটা কালেকশন অফ ফোটনসের মতো এবং সেই ফোটনের এনার্জিটা এইচ নিউ, এইটা কিন্তু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ছিল না বা ক্লাসিক্যাল থিওরিতে কিন্তু কখনো ছিল না, যে লাইট যে কালেকশন অফ ফোটনস এবং প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে এইচ নিউ, মানে নিউ এর সঙ্গে প্রপোর্শনাল এইটা, এবং মানে এটা এটা ওই একটা ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিচ্ছে, সেই জন্য ফোটনের ফ্রিকোয়েন্সি বা এনার্জি বেশি হলে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জি বেশি হবে। এই যে গল্পগুলো আমি বলছি সেইটা কিন্তু দেখো সকল তোমার ক্লাসিক্যাল থিওরিতে ছিল না। তার মানে যা যা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা বলা হচ্ছে সেই অবজারভেশনগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলি সকল ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু তিনটে অবজারভেশন আমি সামারাইজ করব, যে তিনটে অবজারভেশনসকে কিন্তু সকল ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করা যাবে না। তাহলে জাস্ট আমি ব্যাপারটা হচ্ছে এরকম বলছি যে মেনি অফ দ্য experimental observations can be explained, many of the experimental observations can be explained by classical electromagnetic theory of light, but following three observations cannot be explained by this theory. আমি তিনটে এক্সপ্লেনেশনের কথা বলবো যেগুলো কিন্তু সকল এই থিওরিতে ব্যাখ্যা করা যাবে না। তারা কি কি? আচ্ছা, এক নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে এই যে দেখো, যদি তোমার ক্লাসিক্যাল থিওরিতে তুমি মানে লাইট যেটা একটা ওয়েভ হতো, তাহলে সার্টেনলি ইন্টেন্সিটি বাড়ালে ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা বাড়তো। কারণ মানে ক্লাসিক্যাল ওয়েভের ক্ষেত্রে তোমার ঢেউয়ের তীব্রতা যত বেশি হয় তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি তত বেশি হয়, এবং অবভিয়াসলি যে ইলেকট্রনটা বেরোবে সে তত বেশি কাইনেটিক এনার্জি নিয়ে বেরোবে। তুমি ভাবো না, জাস্ট সিম্পলি একটা ওয়াটার ওয়েভের কথা ভাবো, জলের ঢেউয়ের কথা ভাবো। তোমার একটা নৌকো নদীর ধারে বা সমুদ্রের ধারে নগর করা আছে, এবারে প্রচন্ড উত্তাল সমুদ্র, প্রচন্ড বড় বড় ঢেউ, সেই ঢেউ নৌকোটা ধাক্কা দিচ্ছে, তোমার সকাল নগরটা হচ্ছে আস্তে আস্তে আলগা হচ্ছে, আলগা হয়ে নৌকোটা বেরিয়ে যাচ্ছে। এবারে সেই কম সময়ে নৌকাটা বেশি দূর চলে যাবে কখন? যখন অবভিয়াসলি ঢেউয়ের তীব্রতা বেশি, অনেক বেশি। তার মানে কি, মানে যদি লাইটটাকে তুমি জাস্ট ওরকম ঢেউয়ের মতো ভাবতে, তাহলে ঢেউয়ের তীব্রতা কত বেশি হবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি তত বেশি হবে, এবং তার পক্ষে এই নৌকোটাকে জাস্ট মানে নোঙর করা নৌকোটা, হ্যাঁ, বা কাশি ফেলা নৌকোটা, সেইটাকে জাস্ট ছিন্ন করে তার খুব তাড়াতাড়ি চলে যাওয়াটা, ভেসে যাওয়াটা তোমার পক্ষে সহজ হতো। কিন্তু এখানে কি মজার কথা বলছে না, যা না এই 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 এখানে যে লাইটটা যখন তুমি দিচ্ছ তার ইন্টেন্সিটি বাড়াচ্ছ, তাতে নাকি বলছে যে ইলেকট্রিক ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা তার উপরে কোনো রকম ভাবে নির্ভর করছে না। এটা খুব সারপ্রাইজিং মনে হয়। মানে জাস্ট লাইট যদি ওয়েভ হতো তাহলে এটা কিন্তু কখনোই ঘটতো না। তাহলে এইটা হচ্ছে প্রথম অবজারভেশন, যেটা সকল তুমি ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারছো না। তাহলে কি হলো? তাহলে প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মানে যে তিনটে অবজারভেশন ক্লাসিক্যাল থিওরিতে ব্যাখ্যা করা যাচ্ছে না, বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে ব্যাখ্যা করা যাচ্ছে না, বা লাইটটাকে ওয়েভ ধরে ব্যাখ্যা করা যাচ্ছে না, সেটা হচ্ছে এই যে কাইনেটিক এনার্জি অফ দ্য ejected electron is independent of intensity but directly proportional to
টু ফ্রিকোয়েন্সি। এই যে জিনিসটা কিন্তু সকল ক্লাসিক্যাল থিওরি তুমি ব্যাখ্যা করতে পারবে না, কারণ লাইটটাকে তুমি ঢেউয়ের মতো বা ওয়েভের মতো করে ভাবছো, তাহলে কেমন হতো তুমি জাস্ট দেখলে, কিন্তু দেখছো সেরকম হচ্ছে না। এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বর যেটা হচ্ছে, ধরো যদি এমন হতো যে তোমার মানে ঢেউয়ের তীব্রতা, মানে আমি জাস্ট এইরকম করে ভাবছি ব্যাপারটাকে, যে এই যে সকল থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা, মানে কি বলা হচ্ছে না, ইন্টেন্সিটি তোমার যতই বেশি হোক না কেন, ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে কম থাকলে তুমি কোনো রকম ভাবে ইলেকট্রনটাকে বের করতে পারবে না। এটাও খুব স্ট্রেঞ্জ। একটা নৌকো আটকানো আছে, একটা সার্টেন এনার্জি দিয়ে ধরো আটকানো আছে, মানে বাঁধা আছে। এবারে ঢেউ যদি সেরকম ফোর্সফুলি একটা ঢেউ আসে, সেরকম উঁচু গতি ঢেউ আসে, সেরকম তীব্র যদি কোনো ঢেউ আসে, তাহলে অবভিয়াসলি হচ্ছে নৌকোটা ছিঁড়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, কারো ক্ষেত্রে কম এনার্জি লাগবে, কারো ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে। এবার ঢেউয়ের এনার্জি যেহেতু তার ইন্টেন্সিটির মধ্যে থাকে, তাহলে ইন্টেন্সিটি আমি যতই বাড়াই না কেন, ইলেকট্রন বেরোবে না। এটা খুব সারপ্রাইজিং। এটা লাইটকে জাস্ট ওয়েভ হিসেবে ধরলে এটা কোনো রকমভাবে তুমি এক্সপ্লেন করতে পারবে না। তাহলে এই যে কনসেপ্ট অফ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এটা হ্যাঁ, এই যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা, যে ফ্রিকোয়েন্সিটা একটা সার্টেন ভ্যালুর থেকে তুমি কম রেখে ইন্টেন্সিটি যতই বাড়ানো না কেন কোনো ইলেকট্রন বেরোবে না, এটাও কিন্তু খুব সারপ্রাইজিং, যেটা কোনো রকমভাবেই হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে বা লাইটকে ওয়েভ হিসেবে ধরলে তুমি এক্সপ্লেন করতে পারবে না। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট অবজারভেশন, যে এই যে ইলেকট্রন এমিশনটা ইনস্ট্যান্টিনিয়াস তুমি বলছো, তা একটা ঢেউ আসছে, তাহলে ঢেউয়ের তীব্রতা এমন, সেটা হয়তো নৌকোটাকে ছিঁড়ে বের করে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট, কিন্তু এই পুরো সময়টাতে কিন্তু একটা সময় লাগে। তুমি দেখবে, মানে ধরো নৌকোটা তোমার পাড়ের দিকে বাঁধা ছিল, হ্যাঁ, তোমার ঢেউটা এলো, বা আমি অন্যভাবে বলতে পারি, আচ্ছা ঠিক আছে, ঢেউটা এলো, নোঙরটা আস্তে আস্তে নরম হলো, আলগা হলো, তারপর নৌকোটা আস্তে 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 থেকে তোমার বেরিয়ে গেল। এটার জন্য একটা সাফিসিয়েন্ট সময় লাগার কথা। মানে সঙ্গে সঙ্গে তোমার যদি চোখে পড়ে, তাহলে কিন্তু তুমি সেটা তো আটকানোর চেষ্টা করতে পারো। বা অন্যরকম ভাবে তুমি যদি বলো একটা লাইট, সেটা ওয়েভ, সেই ওয়েভটা একটা মেটালিক সারফেসে পড়ছে, তাহলে একটা ওয়েভ মানে ডিলোকালাইজ, একটা বড় জায়গা জুড়ে পড়ছে। এবার ইলেকট্রনটা সে লোকালাইজ একটা ছোট জায়গার মধ্যে আছে, তাহলে সেই এনার্জিটা মেটালকে গরম করলো, বা মেটালে জাস্ট এনার্জিটা কনসেন্ট্রেটেড হলো, তারপর একটা ছোট জায়গার মধ্যে এনার্জিটা লোকালাইজড হলো, তারপর ইলেকট্রনটা সেখান থেকে বেরিয়ে গেল। তাহলে সবটার জন্য একটা সাফিসিয়েন্ট টাইম লাগা উচিত ছিল, কিন্তু কি বলা হচ্ছে যে ইলেকট্রন এমিশন ইনস্ট্যান্টিনিয়াস। ইলেকট্রন এমিশনটা ইনস্ট্যান্টিনিয়াস বলা হলো, এইটা কিন্তু সকল লাইট একটা ওয়েভের মতো ধরলে তুমি, বা ডিলোকালাইজড ধরলে তুমি কিন্তু ব্যাখ্যা করতে পারবে না। ইলেকট্রন এমিশন ইজ ইনস্ট্যান্টিনিয়াস। এইটা তাহলে এই তিনটা অবজারভেশন, যে তিনটা অবজারভেশন সকল কিন্তু ক্লাসিক্যাল থিওরিতে ব্যাখ্যা। স্যার আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কতক্ষণ আগে অফ হয়েছে? স্যার এই হেডিংটা করার আগে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই 1905 সালে, মানে যেটা কথা হচ্ছে যে, তাহলে এই যে ক্লাসিক্যাল থিওরি বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ওয়েভ থিওরি অফ লাইট, যা দিয়ে তুমি অনেক কিছু এক্সপ্লেন করতে পারলে, কিন্তু এই তিনটা অবজারভেশন এক্সপ্লেন করতে পারলে না। তাহলে এবারে আমাকে এমন একটা থিওরি ডেভেলপ করতে হবে, যেটা তোমার এই তিনটে থিওরিকেও, এই তিনটে অবজারভেশনকেও যেন এক্সপ্লেন করতে পারে, আর আগেরগুলোকে এক্সপ্লেন করতে হবেই আর কি। ঠিক আছে, সেইটা এবারে আমরা দেখতে চাইছি। ঠিক আছে, আর এবং সেইটাই হচ্ছে 1905 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তিনি এই থিওরিটা ডেভেলপ করলেন। আচ্ছা 1900 সালে যখন বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করার জন্য এনার্জি দেওয়া নেওয়াটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হচ্ছে, সেটা দিয়ে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের মতো একটা লং লাস্টেড প্রবলেমকে সলভ করে ফেললেন। মানে অনেকেই সেটাকে মানে একটা অ্যাডহক ওয়েতে কোনোভাবে করে ফেলা, বা একটা এক্সেপশনালি ব্যাপারটাকে মিলে গেছে, মানে বাই চান্স মিলে গেছে এরকম করে ভাবছেন। কিন্তু আইনস্টাইন বিইং স্মার্ট, তিনি কিন্তু মানে প্ল্যাঙ্কের এই যে যেটাকে মিলে যাওয়াটা ফ্লুকে মিলে যাওয়া এইভাবে ভাবলেন না। তিনি তার মাথায় কোথায় একটা ঢুকলো, নেচারে নিশ্চয়ই এনার্জি তখন ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতেই এক্সচেঞ্জ হয়। আইনস্টাইন একটা রেভলিউশনারি অ্যাজাম্পশন নিয়ে এলেন,
রেভলিউশনারি অ্যাজাম্পশন দিলেন। অ্যাজাম্পশনটা কি? তিনি বললেন যে লাইট যেটা যে কালেকশন অফ এনার্জি প্যাকেটস, মানে লাইটের এনার্জিটা ওরকম কন্টিনিউয়াসলি ওয়েভের মতো থাকে না, তার বদলে এটা প্যাকেট প্যাকেট হিসেবে তোমার এনার্জিটা থাকে। লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, এনার্জি প্যাকেটস ইচ having an energy equal to h nu. The light is a collection of energy packets each having an energy equal to h nu. These energy packets are called energy quanta or photons. এইগুলোকে বলা হবে একটা এনার্জি কোয়ান্টা অথবা ফোটনস বলা হয়। তার মানে তুমি এক কথায় বলতে পারো যে এনার্জি মানে লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস। আসলে এই ফোটন যে টার্মটা, এই ফোটন এই টার্মটা আর কি ফার্স্ট কয়েন্ড বাই স্যাল গিলবার্ট নিউটন লুইস। মানে লুইস হচ্ছে প্রথমে ফোটন কনসেপ্টটাকে নিয়ে এসেছিলেন ইন 1926। মানে আইনস্টাইন কিন্তু ফোটন এই কথাটা উচ্চারণ করেননি, ফোটন এই টার্মটা প্রথম স্যার গিলবার্ট নিউটন লুইস 1926 সালে তিনি জাস্ট এই ফোটন কথাটা উল্লেখ করলেন। যাকে যেটা কথা সেটা হচ্ছে এই যে লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেটস, প্রত্যেকটা এনার্জি হচ্ছে এইচ নিউ, এবং সেই এনার্জি প্যাকেটসগুলোকে অ্যাকচুয়ালি বলা হবে তোমার ফোটনস। আচ্ছা আচ্ছা, এবারে কি হচ্ছে, মানে যেটা হচ্ছে তোমার যখন লাইট কোন একটা মেটালিক সারফেসে পড়ছে, তার মানে বেসিক্যালি ফোটনস পড়ছে, আর এই সেই ফোটনগুলো তারা লোকালাইজড, মানে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের বেসিক্যালি একটা টু বডি কলিশনস হচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আগে যেমন হতো একটা ঢেউ আসছে একটা বড় জায়গা জুড়ে সেই ঢেউটা লাগলো, এখন সেরকম নয়, এখন ফোটনগুলো লোকালাইজ, সেটা একটা ছোট জায়গার মধ্যে থাকে। তাহলে যখন ফোটনস মানে একটা মানে দুটো ঢিলের মধ্যে যেমন ধাক্কা হয় বা দুটো পার্টিকেলের মধ্যে যেমন ধাক্কা হয়, ঠিক সেরকম টাইপের ধাক্কা হচ্ছে। তাহলে হোয়েন light is incident on a clean metallic surface, light is incident on a clean metallic surface, then there is a two body elastic collision between the photon and the electron. Collision between the photon and the electron. এটা তাহলে ফোটন এবং ইলেকট্রনের মধ্যে একটা টু বডি কলিশন হচ্ছে। তাহলে তুমি ইলাস্টিক কলিশনের জন্য তুমি এনার্জি ব্যালেন্সটাকে করো, এনার্জি ব্যালেন্সটা কি হবে, তোমার বেসিক্যালি যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন, সেইটা জাস্ট ফোটনের যে করসপন্ডিং এনার্জিটা সেটা এইচ নিউ, এবং তার সঙ্গে তোমার একটা পোর্শন যেটা ওয়ার্ক ফাংশন মানে এনার্জিটা বের করতে গিয়ে যতটুকু কাজে লাগে সেই পার্টের কাজ বাদ চলে গেল, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন সেটা এইচ নিউ মাইনাস 5 হয়ে যাচ্ছে। তাহলে এইটাই হচ্ছে তোমার সকল এই আইনস্টাইন ইকুয়েশন ফর ফটো ইলেকট্রিক এফেক্ট। সেটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন ফর ফটো ইলেকট্রিক এফেক্ট। আচ্ছা এবারে দেখো যে যদি এমন হতো যে ইফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু 0, দেন নিউটাকে তুমি নিউ 0 ধরো, যেখানে নিউ 0টা কি হয়ে গেল, জাস্ট 5/h হয়ে গেল। তাহলে মানে আমি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সির লাইট পেলে জাস্ট ইলেকট্রনটাকে বেরোবে, জাস্ট বেরোবে উইথ 0 কাইনেটিক এনার্জি। তার মানে কাইনেটিক এনার্জি যখন 0 হবে তখন ফ্রিকোয়েন্সিটা আমি নিউ 0 করে বলি, সেই নিউ 0টাই বেসিক্যালি তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। তাহলে এইটা হয়ে গেল সকল তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা যদি তোমার নিউ 0 হয় তাহলে এইচ নিউ 0 হচ্ছে 5 এর সঙ্গে তোমার সমান। তাহলে সেটা তুমি এখানে বসিয়ে দিতে পারো। দেন যেটা লিখতে পারো কাইনেটিক এনার্জিটা সেটা হচ্ছে তোমার
এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো, এরকম ভাবে তুমি জাস্ট দেখাতে পারছো। তা দেখো এবার এই ইকুয়েশনটাকে যদি তুমি প্লট করো, এই যে কাইনেটিক এনার্জি অফ দ্য ইজেক্টেড ইলেকট্রন ভার্সেস যদি ফ্রিকোয়েন্সি প্লট করা হয়, তাহলে একটা স্ট্রেট লাইন হচ্ছে যার স্লোপটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তো সেইখান থেকে তুমি ট্যান থিটা যেটা, সেটা তুমি এইচ পেয়ে যাচ্ছ, কারণ ওয়াই কত এম এক্স, হ্যাঁ এটা, আর তার ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কত মাইনাস এইচ নিউ জিরো, এইটা যেটা, এইটা হচ্ছে তোমার মাইনাস ফাই বা তোমার মাইনাস এইচ নিউ জিরো, মানে এই ইকুয়েশনটা প্লট করে এটা মাইনাস ফাই, এখানে করলে মাইনাস এইচ নিউ জিরো। আর এই যেটা দেখো যে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি তোমার কাইনেটিক এনার্জি যেটা শূন্য হবে সেটা কখন, যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো, যখন নিউ ইকুয়াল টু নিউ জিরো হচ্ছে তখন কাইনেটিক এনার্জি যেটা শূন্য হচ্ছে, তাহলে এই যে ফ্রিকোয়েন্সিটা সেটা তোমার নিউ জিরো হয়ে গেল এইটা। তাহলে দেখো সকল যে কাইনেটিক এনার্জি ভার্সেস ফ্রিকোয়েন্সি যে ছবিটা, এই ছবিটা তুমি রিপ্রোডিউস করে ফেলতে পারলে। আর ডিফারেন্ট মেটাল যখন তুমি ইউজ করছো, এটা হচ্ছে ফিক্সড মেটালের জন্য, কারণ একটা ফিক্সড ওয়ার্ক ফাংশন আছে। এবার যখন ডিফারেন্ট মেটাল তুমি ইউজ করছো, তখন ওয়ার্ক ফাংশনটা পাল্টাচ্ছে বলে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা পাল্টাচ্ছে, কিন্তু এইচ যেটা স্লোপ সেটা তো কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট, সেটা কি হচ্ছে মেটাল টু মেটাল কোনো রকমভাবে পাল্টাবে না। মানে তোমার যেটা এই পার্টিকুলার কেসে স্লোপগুলো কিন্তু হয়ে যাচ্ছে একটা ফিক্সড, যেটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, যেটা প্লাঙ্ক কনস্ট্যান্টের সঙ্গে সমান। তাহলে যখন এই ছবিটা তুমি আঁকছো দুটো ডিফারেন্ট মেটালের ক্ষেত্রে, এই একটা ছবি হলো, আর এটা হচ্ছে, তাহলে এইটার যে থিটা, এটাও থিটা, যেখানে তোমার ট্যান থিটাটা সেটা কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এইচ এর সঙ্গে সমান। এটা ধরো মেটাল 1 এর জন্য তুমি করছো, এটা মেটাল 2 এর জন্য করছো, তাদের জন্য ওয়ার্ক ফাংশন পাল্টাবে, তার জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি পাল্টাবে, কিন্তু স্লোপটা তোমার অ্যাজ ইট ইজ একই থেকে যাচ্ছে। তাহলে এটা মাইনাস এইচ নিউ জিরো হলে, এইটা মাইনাস, সরি মাইনাস কেন, একটা নিউ জিরো হলে একটা নিউ জিরো প্রাইম, একটা নিউ জিরো যদি হয় তাহলে একটা নিউ জিরো প্রাইম, আর একটা এটা কিন্তু মাইনাস ফাইভ হয়, এটা হচ্ছে মাইনাস ফাইভ প্রাইম। তা দেখো যে জিনিসগুলো ব্যাখ্যা করা যাচ্ছিল না, এক নম্বর হচ্ছে যে কেন ইনস্ট্যান্টিনিয়াস। ইনস্ট্যান্টিনিয়াস কারণটা এখন তো দুটো হার্ড স্পিয়ারের মধ্যে কলিশন, টু বডি কলিশন, তাহলে ইলাস্টিক কলিশনের মধ্যে এফেক্টিভলি কোনো সময় লাগে না। এই যে আমি এই যে টু বডি ইলাস্টিক কলিশন জাস্ট কনসিডার করলাম, যখন ইলাস্টিক কলিশন কখন হয়, যেটা হার্ড স্পিয়ারের মধ্যে হয় না হার্ড বডির মধ্যে হয়, তাহলে সেইটা করসপন্ডিং ইনইলাস্টিক, যদি ইনইলাস্টিক হতো তাহলে একটা সময় লাগতো, কারণ ইনস্ট্যান্টিনিয়াস হলো কারণ একটা দুটো বডির মধ্যে একটা ইলাস্টিক কলিশন হচ্ছে, বা দুটো পার্টিকেলের মধ্যে তোমার বেসিক্যালি একটা ইলাস্টিক কলিশন হচ্ছে বলে। আচ্ছা এবারে একটা কথা হচ্ছে যে তোমার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা কেন এলো, কারণ তুমি বলছো কি না টু বডি কলিশন। টু বডি কলিশন মানে কি, তোমার যত ইন্টেন্সিটি বাড়াচ্ছ তত তত ফোটন যাচ্ছে, কিন্তু ফোটনটা লোকালাইজ হয়ে যাওয়ার জন্য ফোটনের সঙ্গে একটা ফোটনের সাথে কিন্তু একটা ইলেকট্রনেরই ধাক্কা হচ্ছে। তবে এমন হয় না যে কোনো একটা হয়তো বডি তোমাকে তুলতে হবে, সেখানে দুজন মিলে ধরলে হয়তো তুমি ইজিলি তুলতে পারতে, কিন্তু পজিশন এমন যে একজনের বেশি হাত লাগাতে পারছো না। হ্যাঁ, মানে ধরো কোনো একটা বোতলের ছিপি তোমাকে খুলতে হচ্ছে, একজন পাচ্ছ আর একজন পাচ্ছ না, এমন নয় যে দুজনে মিলে কিন্তু তুমি চাপ দিতে পারছো না, কারণ দুজনে চাপ দেওয়ার জায়গা নেই। এখানে ঠিক সিচুয়েশনটা এরকম যে একটা মেটালে একটা ইলেকট্রন আছে, তাই ইলেকট্রনটাকে বের করার জন্য একটা ফোটনের এনার্জি কিন্তু ইউজড আপ হতে পারছে, মানে একসাথে দুটো ফোটন ধাক্কা দিতে পারছে না। তাহলে এবার একটা ফোটনের এনার্জি যেটা এইচ নিউ, সেইটা যদি ওয়ার্ক ফাংশনকে এক্সিড করে তবে কেবলমাত্র ইলেকট্রন বেরোবে, তবে তাহলে সেইখান থেকে তুমি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা পেয়ে গেলে। তার মানে ইন্টেন্সিটি বাড়া মানে হচ্ছে তোমার মানে ফ্রিকোয়েন্সি ফিক্স রেখে ইন্টেন্সিটি বাড়া মানে বেশি 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 ফোটন আসছে, তাহলে বেশি ফোটন হলে বেশি ইলেকট্রন বেরোবে, তোমার ফটোকারেন্ট বাড়তে পারে, যেটা তুমি দেখেছো। কিন্তু প্রত্যেকটা ফোটনের জন্য যে এনার্জিটা, তাতে কিন্তু ইন্টেন্সিটির কোনো সম্পর্ক নেই, কারণ একটা ফোটনের একটা ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা সেইটা কিন্তু একটা ফোটনের এনার্জি দিয়ে কন্ট্রোল হচ্ছে, সেই জন্য ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, ইন্টেন্সিটির উপরে নয়। ঠিক আছে, তাহলে দেখো যে জিনিসগুলো তুমি সকল ক্লাসিক্যাল থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারছিলে না, সেই তিনটেই তুমি ব্যাখ্যা করতে পারলে, যে কেন ইজেক্টেড ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা শুধুমাত্র ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতে, ইন্টেন্সিটির মধ্যে নয়, কারণ বেসিক্যালি একটা ফোটনের সঙ্গে একটা ইলেকট্রনের ধাক্কা হতে পারে, দুটো ফোটন একটা ইলেকট্রন ধাক্কা দিতে পারছে না, বা তিনটে ফোটন একটা ইলেকট্রনকে ধাক্কা দিতে পারছে না, এটা প্রথম কথা। আচ্ছা, দু নম্বর হচ্ছে যে একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে ধাক্কা দেয়, তাহলে সেই ফোটনের ফ্রিকোয়েন্সিটা বা সেই ফোটনের এনার্জিটা যদি তোমার সেটা যদি ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়, বা সেই ফোটনের ফ্রিকোয়েন্সিটা যদি সার্টেন ভ্যালু থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বেশি হয়, তবে ইলেকট্রন বেরোনোর গল্প, না হলে নয়। আর যেহেতু
ফোটনটা একটা পার্টিকেলের মতো, ফোটনের সঙ্গে ইলেকট্রনে একটা টু বডি ইলাস্টিক কলিশন হচ্ছে, সেই জন্য এফেক্টিভলি কোনো সময় লাগছে না এবং ইলেকট্রন এমিশনটা তোমার ইনস্ট্যান্টিনিয়াস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো আইনস্টাইন থিওরি দিয়ে তুমি কিন্তু এই সকল অবজারভেশনসগুলোকে তুমি পুরোপুরি ব্যাখ্যা করে ফেলতে পারলে। ঠিক আছে, তাহলে এক্সপ্লেনেশনটা হলো তো, না হলো না? স্যার লাস্ট পয়েন্ট আরেকবার একটু বলবেন? লাস্ট পয়েন্টটা হচ্ছে তোমার ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় তাহলে কোনো সময় লাগে না। ঠিক আছে, ওই যে ক্যারামের দুটো গুটির মধ্যে ধাক্কা, সেটা ইলাস্টিক কলিশন, মানে ধাক্কা লাগলো আর কাট করে বেরিয়ে গেল। আর তার বদলে যদি দুটো মানে তোমার নরম দুটো বডির মধ্যে তোমার ধাক্কা হয় আর কি, তাহলে সেই ধাক্কাটা ইনএলাস্টিক কলিশন এবং তার জন্য তোমার সময় লাগতে পারে। তাহলে এই যে মানে ইলেকট্রন এমিশনটা যে ইনস্ট্যান্টিনিয়াস, মানে বেসিক্যালি কন্ট্যাক্ট টাইমটা সেটা বেসিক্যালি নেগলিজিবল স্মল 10⁻⁸ সেকেন্ড এই অর্ডারের। তার কারণটা হচ্ছে যে ফোটন অ্যাজ ইফ যেন একটা হার্ড স্ফিয়ার, ইলেকট্রন একটা হার্ড স্ফিয়ার, তাদের মধ্যে যা সিম্পলি একটা টু বডি কলিশনস হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল থার্ড পয়েন্টটা? বলো। আচ্ছা আচ্ছা, এবারে জাস্ট এই 1914 থেকে 1916 এই সময়ের মধ্যে বিজ্ঞানী মুলিক্যান অ্যান্ড তার বন্ধুরা অ্যান্ড কোয়ার্কার্স performed several experiments using different metals and light of different frequencies. They obtain a plot similar to that proposed by আইনস্টাইন। হ্যাঁ, আর তার স্লোপ থেকে from the slope of the straight line he estimated the value of Planck constant H, এবং এইচটা তখন বেরিয়েছিল 6.56 × 10⁻⁻34 জুল সেকেন্ডের মতো বেরিয়েছিল, যেটা হচ্ছে দেখো ওই এটা হচ্ছে তোমার বেসিক্যালি প্লাঙ্কস যেটা এস্টিমেট করেছিল আর কি, তার সঙ্গে সমান আর কি। মানে এটা যে মানে মডার্ন যে প্লাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু আর কি, হ্যাঁ এইটা সেইটার সঙ্গে জাস্ট জিনিসটা মিলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে একটা এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশন যে আইনস্টাইন যেটা সাজেস্ট করছেন যে ফোটন তার এনার্জি এইচ নিউ, তা যদি ধরে তবেই তো কেবলমাত্র তোমার স্লোপটা ট্যান থিটা এইচ এর সঙ্গে সমান হবে। এবার 1914 থেকে 16 এই সময়ের মধ্যে মুলিকান এরকম সিরিজ অফ এক্সপেরিমেন্ট করেছিলেন এবং সেই এক্সপেরিমেন্টে কাইনেটিক রেঞ্জ ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট করে তার স্লোপটাকে ক্যালকুলেট করেছিলেন এবং স্লোপটা বেরিয়েছিল হচ্ছে ওই 6.56 × 10⁻34 জুল সেকেন্ডের মতো, এবং যেটা দেখো এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ মানে যে প্লাঙ্ক কনস্ট্যান্টের যে প্রপোজ ভ্যালুটা তার সঙ্গে জিনিসটা মিলে যাচ্ছে। ঠিক আছে, এবং এই একই রকমের এক্সপেরিমেন্ট তোমার পরবর্তীকালে রিচার্ডসন মানে OW রিচার্ডসন, হ্যাঁ তিনিও এই ধরনের প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন। রিচার্ডসন, হ্যাঁ তিনিও হচ্ছে পারফর্ম ভেরিয়াস experiments to estimate a work function for different metals আর কি, work function for different metals and they are consistent with Einstein's prediction. আইনস্টাইন যেরকম করে ব্যাপারটাকে দেখছিলেন, এই রিচার্ডসন যখন থার্মোআয়নিক এমিশন এবং সেখান থেকে ওয়ার্ক ফাংশন বের করে এরকম প্রচুর এক্সপেরিমেন্ট করেছিল, সেই যে এক্সপেরিমেন্টাল রেজাল্টগুলো আর কি সেগুলো কিন্তু তোমার আইনস্টাইনের প্রেডিকশনের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। এবং সেই কারণে হচ্ছে তোমার 1921 সালে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন
গট নোবেল প্রাইজ ফর ফটোইলেকট্রিক এফেক্ট। মানে আসলে যে কোনো মানে আগে এখনো আছে সেটা, যে কোনো থিওরিটিক্যাল প্রেডিকশন সেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড না হলে তাকে নোবেল দেওয়া হয় না আর কি। তো আইনস্টাইনের যে প্রেডিকশনটা সেটা খুব তাড়াতাড়ি যেটা এক্সপেরিমেন্টালি ভেরিফাইড হয়ে গেল, তারা নোবেল পেয়েছিলেন আর কি। আচ্ছা, এখানে তোমার রিচার্ডসনও 1929 সালে নোবেল পান, কিন্তু এটা ইনিও নোবেল লরিয়েট, 1929 সালে কিন্তু রিচার্ডসন নোবেল পেয়েছিলেন। মানে সেটা অবশ্যই আইনস্টাইনের পরে, আইনস্টাইন 1921 সালে নোবেল পান। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে তোমার বেসিক্যালি মানে সকল ফটো ইলেকট্রিক এবং সেই রিলেটেড যে ইনফরমেশনগুলো। তাহলে এইখান থেকে তুমি যদি একটা কনক্লুশন ড্র করতে বলে তোমাকে যে এইটা পড়ে তোমার আলটিমেটলি হলো কি, এইখান থেকে যেটা হলো সেটা হচ্ছে এই যে পার্টিকেল অর কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট has been particle or corpuscular character of light has been revealed by photoelectric effect, by Einstein explanation of photoelectric effect, by Einstein explanation of photoelectric effect. Einstein explanation of photoelectric. তাহলে জাস্ট আমরা ফটোইলেকট্রিক এফেক্ট পড়লাম, সেই ফটোইলেকট্রিক এফেক্ট থেকে আলটিমেট টেক হোম মেসেজটাকে না, টেক হোম মেসেজটা হচ্ছে এই যে লাইট এই যে গত 200 বছর ধরে, মানে সেই নিউটন যখন লাইটের থিওরি দিয়েছিলেন তখন তিনি মানে লাইটের যে কালেকশন অফ কর্পাসেলস, হ্যাঁ সেটা নিয়ে কথাবার্তা বলেছিলেন। মানে লাইটটা যে অ্যাকচুয়ালি পার্টিকেল সেটা সেই নিউটন বলেছিলেন মোটামুটিভাবে 1660-70 এই সময়ে। ঠিক আছে, তারপরের যে 200 বছরের ইতিহাস, যেটা তোমার বেসিক্যালি হাইগেন, ফ্রেসনেল, ইয়াং থেকে শুরু করে আপ টু ম্যাক্সওয়েলস পর্যন্ত, এই সময়টা ছিল হচ্ছে লাইটের বেসিক্যালি ওয়েভ, তার ইতিহাস। লাইটকে জাস্ট ওয়েভ হিসেবে ভাবা হতো, কিন্তু মানে নিউটনের পরে তার 200 বছর পরে আইনস্টাইন আবার অ্যাপিয়ার করলেন এরকম একটা মেসেজ নিয়ে যে না, লাইট অ্যাকচুয়ালি ওয়েভ না, লাইটে কিন্তু পার্টিকেল ক্যারেক্টার আছে, এবং সেই পার্টিকেল ক্যারেক্টার সেইটা বা কর্পাসকুলার ক্যারেক্টার সেটা রিভিলড হচ্ছে তোমার তার এক্সপ্লানেশন অন ফটোইলেকট্রিক এফেক্ট সেটা থ্রু দিয়ে। তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি টেক হোম মেসেজ যেটা আমাদের বলার মতো আছে। ঠিক আছে, দেখো তাহলে আজকে আমরা এইটা হচ্ছে একটা মানে যেটা আমাদের মানে ফার্স্ট লেকচারে আমরা ইন্ট্রোডাকশন যখন দিয়েছিলাম এরকম একটা কথা দিয়ে শুরু করেছিলাম। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে মানুষ কতগুলো ঘটনা দেখছে, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, এবং সেই যে স্টেটমেন্টটা সেইখান থেকে আমি কতগুলো কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনের উত্তরগুলো আমাকে জাস্ট দিতে হবে। উত্তরগুলো দিতে পারলেই এবং স্যাটিসফ্যাক্টরিলি উত্তরগুলো দিতে পারলে আমার কোয়ান্টাম মেকানিক্স শেখা হয়ে যাবে। তাহলে সেই যে উত্তরগুলো, তাতে যেটা প্রথমেই যে প্রশ্নগুলো ছিল সেটা হচ্ছে এই যে কি সেই ঘটনা, যে ঘটনাগুলো সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা যাচ্ছে না। সেইখানে আমরা প্রথম ঘটনা পড়েছিলাম ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশনের ঘটনা, সেকেন্ড ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে আজকে আমরা সেই ফটো ইলেকট্রিক এফেক্টটাকে নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তা দেখো যা বলেছি তাতে কারো কোনো কোথাও বুঝতে অসুবিধা আছে কিনা। কিছু অসুবিধা আছে বলো তাহলে। বলো, কেউ কিছু বুঝতে পারলে না এরকম কিছু আছে, কিছু ডাউটস আছে? না স্যার, বুঝতে পেরেছি। বুঝেছো? খুব ভালো। স্যার, হ্যাঁ বলো। স্যার আপনি ওই যে জায়গাটা বললেন না যে পোটেনশিয়ালটা জিরো হওয়া সত্ত্বেও কারেন্ট ফ্লোটা হচ্ছে, তো ওই জায়গাটা একটু বলবেন? না, যেটা কথা হচ্ছে যে পোটেনশিয়ালটা যদি নন জিরো হয় তার মানে ক্যাথোডটা হচ্ছে নেগেটিভ, অ্যানোডটা পজিটিভ। তাহলে অ্যানোড যদি পজিটিভ আছে ইলেকট্রনকে টানবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, টানবে। আচ্ছা, এবার না টানলেও তো কেউ কারো কাছে যেতে পারে নাকি? পারে না?
তুই তুই হ্যাঁ, তুই পারে। কোয়েড স্কুলে পড়েছিস না বয়েজ স্কুলে পড়েছিস? না স্যার, মিশন স্যার, বয়েজ স্কুল, ও কোথায় রে? রামকৃষ্ণ মিশন রহরা। রহড়ায় পড়েছিস স্কুলটা? কলেজ এখন কি? কলেজ সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ছিস। তুই কি অভিরূপ নাকি? হ্যাঁ ওই সেন্ট জেভিয়ার্সের ছেলেরা আমার কাছে পড়ে না রে, তুই পড়ছিস কেন? স্যার, আমাকে একজন আপনার কথাই বলতো, আমি কি করবো? আমি তারপর ভর্তি হলে বলে ভালো, হ্যাঁ, তারপর ভর্তি হওয়ার পর বুঝতে পারলাম যে ভালোই সত্যি, তাহলে আমি আর অন্য কোথাও যাবো কেন? কিন্তু তোর মাস্টারমশাইরা জানলে কিন্তু বলবে যে আমার কাছে পড়লে তোকে নাকি আমি ভুল শিখিয়ে দেবো, এসব বলবে টলবে। ঠিক আছে, বুঝলি? হ্যাঁ, তো কে বললো আমার কাছে পড়তে? স্যার, আমাকে বলেছিল ওই শুভ্রজিৎ দা বলে একজন দাদা আছে, ও আপনার কাছে পড়েনি, কিন্তু ও আর কি আপনার কথাই রেকমেন্ড করেছে, বললো আর শুভ্রজিৎটা কি, মানে উনি কোথাকার একমাত্র। বল? শুভ্রজিৎ দা আপনি চিনবেন না, কারণ আপনার কাছে পড়েনি না কোনোদিন। না, এখন কি করছে কিন্তু বল না, সে আমি সবই চিনি। এখনো এখনো এমএসসি করছে আইআইটি গুয়াহাটি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক। মানে ও কি আমার বন্ধুদের, মানে আমার অনেক ছাত্র ওখানে আছে, তাদের কাছ থেকে মানে শুনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ওই বন্ধুরা অনেক আপনার কাছে পড়তো তো, হুম, হুম, আপনার কথাই রিকমেন্ড করলো। আচ্ছা, ঠিক আছে। না মানে যেটা যেটা কথা হচ্ছে যে মানে ব্যাপারটা কি হয় যে যে তোর তোর পড়ে কেমন মনে হচ্ছে বল আগে, সেটা আগে শুনি, তারপর আমি বলছি। হ্যাঁ, আমি তো স্যাটিসফাইড স্যার। স্যাটিসফাইড না? মানে মজা করে বলছিস? না না স্যার।